শিলভদ্রার মরা চড়ে আজ আমি একাকী মৃতপ্রায় অবস্থায় অপেক্ষারত এক হতভাগ্য সেনানায়ক, যার অন্তিম গন্তব্যস্থল হল মৃত্যু। গতকাল এই সময় বিধ্বংসী যুদ্ধের মাদকতায় মেতে উঠেছিল দুই ঘনিষ্ঠ বন্ধু রাজ্য। ভাবলেও অবাক লাগে, অতীত দিনের ঐতিহ্যের বার্তা বহন করে আসা এই দুই রাজ্য, যার প্রভাব বঙ্গদেশের দিক দিগন্তে ছড়িয়ে পড়েছিল, যাদের মিত্রতার বন্ধনের দিকে শত্রুপক্ষ চোখ তুলে তাকানোরও সাহস পেত না, এবং যাদের ছত্রছায়ায় পালিত হতো অগণিত প্রজা, তারা হঠাৎ এমন রক্তলোভী পিশাচে পরিণত হলো কি উপায়? এ কি শুধুই প্ররোচনা, নাকি গভীর কোনো ষড়যন্ত্র? সন্দেহের সমস্ত কারণকে বিবেচনা করে দেখলে উঠে আসে কেবল একটাই নাম, দুর্গরাজ ছেত্রী, যার আগমনের দিন কেন জানি না মনটা বড়ই অশান্ত হয়ে উঠেছিল। ওর ওই শীতল দৃষ্টি তথা চাপা হাসির পিছনে কুটিলতার যে বিষ বৃক্ষ সুপ্ত দশায় বেড়ে উঠেছিল, তা কি একমাত্র আমার নজরেই এসেছিল? না, বোধহয় সম্ভবত রানীমাও বুঝতে পেরেছিলেন, তাই সময় থাকতে সেই বহুমূল্যবান বস্তু সমেত 5 রাজপুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন। বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আরজু আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন, তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ, এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন সুলেখক শুভম রায় চৌধুরীর কাহিনী শিলভদ্রের পট। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, শুভম রায় চৌধুরীর কাহিনী শিলভদ্রের পট। এক মনে শতাব্দী প্রাচীন ম্যানুস্ক্রিপ্টার পাতা উল্টাচ্ছিল বীরসা। এমন সময় অতি পরিচিত কণ্ঠ কানে যেতে ঘোর কাটে তার। তুমি বারবার এই ছেঁড়া ফাটা পুঁথিটার মধ্যে কি খুঁজে চলো বলো তো বীরসাদা? হ্যাঁ, ও তুই আয় আয় বস। ঐতিহাসিক পাণ্ডুলিপির দিক থেকে নজর সরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল বুবুন দাঁড়িয়ে আছে। বীরসার আহ্বানে ঘরে ঢোকে বুবুন। সে জানে বীরসা এইসব দিক থেকে অত্যন্ত স্ট্রিক্ট। তার অনুমতি ছাড়া কেউ তার ঘরে ঢুকবে এটা বীরসা একদমই পছন্দ করে না। তাই বীরসাকে ডাক্তারের পরামর্শ অমান্য করতে দেখেও বুবুন হুট করে ঘরে ঢুকতে পারেন। বাইরে থেকেই জোর গলায় বলেছে। সদ্যকৃত লাল চন্দন কাঠের বহুমূল্য আলমারির নিচের দিকের একটা পাল্লা টেনে বীরসা অতি সাবধানে ম্যানুস্ক্রিপ্টটা রেখে চাবি মারে। বুবুনের একটু কেমন যেন হয় এই অত্যধিক যত্ন আত্মি দেখে। সে কিঞ্চিত বিরক্ত হয়ে জিজ্ঞেস করে,
এই অপয়া বস্তুটাকে আর কতদিন আগলে আগলে রাখবে বলো তো বিরসাদা? এটার জন্য তো 2 দিন আগে তোমার প্রাণটা বেরিয়ে যেতে বসেছিল, জমে মানুষে টানাটানি চলছিল। তারপরও কি করে পারো এটার এত যত্ন নিতে? অন্য কেউ এসব বললে হয়তো বিরসা সঙ্গে সঙ্গে তাকে দূর দূর করে তাড়িয়ে দিত, কিন্তু বুবুনকে সে কিচ্ছু বলে না, বরং তার কথা মন দিয়ে শোনে, সে তার পছন্দের হোক বা না হোক। বিরসা জানে এই চালচুলোহীন ছেলেটা তাকে ঠিক কতটা ভালোবাসে, চিন্তা করে। কিছুক্ষণ এক দৃষ্টে বুবুনের দিকে তাকিয়ে থাকার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় বিরসা। তারপর ধীর পায়ে এগিয়ে যায় দক্ষিণমুখী খোলা জানলার দিকে। জানলার পাশেই বিরসার ঠাকুরদার স্মৃতিবিজড়িত বেতের মোড়ায় বসেছিল বুবুন। বিরসাকে কাছে আসতে দেখে সে আবার প্রশ্নটা করতে যাচ্ছিল, তাকে হাত দেখিয়ে থামতে ইশারা করল বিরসা। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর দিকটা আমি বুঝি রে বুবুন। তুই আমায় নিয়ে ভাবিস, চিন্তা করিস, সব জানি, কিন্তু আমারও যে হাত পা বাঁধা। আমি কথা দিয়েছি, প্রাণ থাকতে প্রতিজ্ঞা ভাঙব না। শরীরের শেষ রক্তবিন্দুটুকু উজাড় করে ওই সম্পদকে আমি রক্ষা করব। হ্যাঁ, তুই ওই কর, শেষ করে ফেল, নিজেকেও শেষ করে ফেল, সাথে আমাদেরও। হঠাৎ করে বাইরে থেকে একজন মহিলা বলে উঠল কথাটা। মা, তুমিও না। চুপ, একদম চুপ। মা বলে ডাকবি না আমায়। মা বাবার কথা কখনো ভেবেছিস তুই? ভাবলে কোনো দিনও নিজেকে অমন ভাবে বিপদে ফেলতিস না, ফেলতিস না তুই। বলতে বলতে ভদ্রমহিলার কণ্ঠস্বর বুঝে আসে। শাড়ির আঁচল টেনে চোখ মুছতে মুছতে দরজার সামনে থেকে সরে যান। মা, মা প্লিজ, একবার শোনো মা। বিরসা এগিয়ে যায় তাকে থামাতে। মামা বলে কয়েকবার ডাকেও, কিন্তু কোনো লাভ হয় না। ওপাশ থেকে কোনো জবাব আসে না। বৃথা চেষ্টা বিরসাদা। জেঠিমার মন মেজাজ একদম ভালো নেই, ওকে এখন যাই বোঝাতে যাও না কেন, কোনো লাভ হবে না। বিরসার বুক ঠেলে বেরিয়ে আসে একটা চাপা দীর্ঘশ্বাস। সে আবার জানলার কাছে গিয়ে দাঁড়ায়। তার নজর চলে যায় বাইরের দিকে। বড্ড অসহায় অনুভব করতে থাকে নিজেকে। শরতের আকাশে ভেসে বেড়ানো মেঘের মধ্যে খুঁজতে চেষ্টা করে একটা মুখ, কিন্তু না, হাজার চেষ্টা করেও সে যাকে দেখতে চাইছে তাকে খুঁজে পাচ্ছে না। সত্যিই কবি কৃষ্ণদাস শর্মার স্বপ্ন কবিতার লাইনগুলো আজ কেমন যেন বাস্তব হয়ে উঠছে বিরসার কাছে। আনমনে একবার আউড়ে নেয় কবিতার দ্বিতীয় স্তবকটা। স্বপ্ন তো বেশ সাজালে প্রিয়, কিন্তু সত্যি হলো কি আর? বিধাতার রোষে পড়েছে সবটা, রয়ে গেছে শুধু হাহাকার আর হাহাকার। অজান্তেই বিরসার চোখের কোণটা ভিজে উঠেছিল। সেটুকুকে মুছে ফেলার শক্তিটুকুও নিজের মধ্যে খুঁজে পেল না সে। সেই অবস্থাতেই বলল, তোর দিদির এবারের পুজোয় দেশে ফেরার কথা ছিল। এই তো আগের মাসেই ওর জন্মদিন গেল। সেই দিন রাতে ভিডিও কলে আমরা কতক্ষণ কথা বললাম, এবারের পুজোর কত প্ল্যান করলাম, কিন্তু দেখ কি থেকে কি হয়ে গেল। তুই তুই বারবার আমায় জিজ্ঞেস করিস না বুবুন, আমি কেন ওই ওই ম্যানুস্ক্রিপ্টটাকে এতটা আগলে রাখি। তার কারণ ওটা তোর দিদির শেষ সম্বল ছিল রে। এত বছরের অক্লান্ত পরিশ্রমের ফল ছিল ওটা, কিন্তু এই শয়তানগুলো সব শেষ করে দিল, মেরে ফেললো আমার মিঠিকে। আজ ভাবলেও শরীরের ভেতরটা রিরি করে ওঠে। মেয়েটাকে আমারই চোখের সামনে অমন নৃশংসভাবে মেরে ফেললো, আর আমি কিচ্ছু করতে পারলাম না। তুই 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 ভাবতে পারছিস বুবুন, ক্ষমতার লোভে মানুষকে কিভাবে একটা হিংস্র জানোয়ারে পরিণত করতে পারে, যেখানে সে নির্দ্বিধায় যে কারোর প্রাণ নেওয়ার অধিকার পেয়ে যায়। আচ্ছা তুই তুই বল না, তিথির কি দোষ ছিল? কি দোষ ছিল বলতে পারিস? ও তো নিজের চেষ্টায় সাফল্য অর্জন করেছিল, তাহলে কেন এই সাফল্য অন্যের হাতেও তুলে দিত বল? বিরসার গলার স্বরও তার মায়ের মতোই একইভাবে জড়িয়ে আসে। বুবুন সঙ্গে সঙ্গে জলের বোতলটা তার দিকে এগিয়ে দেয়। ঢাকাটা খুলে বিরসা কিছুটা জল গলায় ঢালে, কিন্তু সেই জল গলা দিয়ে নামার আগেই একটা কান ফাটানো শব্দে কেঁপে উঠল বাড়ি। চমকে ওঠে বিরসা। কি,
তো মায়ের চিৎকার। বুবুন, আয় তো আমার সাথে। এক ছুটে ঘর থেকে বেরিয়ে আসে ওরা দুজন। লম্বা লম্বা পায়ে 2-3টে সিঁড়ি করে সিঁড়ির ধাপ পেরিয়ে নিচের হলঘরে আসতেই নিমেষের মধ্যে বীরসার সারা শরীর আড়ষ্ট হয়ে গেল। আতঙ্কে বুবুনের মুখে কোনো কথা ফুটছে না, কারণ তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে কালো স্যুট পরা জনা 6 লোক। তাদের মধ্যে মধ্যমণি হয়ে যে দণ্ডায়মান, তার একটা পা বীরসার মায়ের বুকের ওপর। ভদ্রমহিলার সারা শরীর রক্তাক্ত, অনবরত রক্তক্ষরণ হয়ে চলেছে বুকের বাঁ পাশ থেকে। রক্তে ভেসে যাচ্ছে মোজাইক করা মেঝে। আমাদের দেখে নিশ্চয়ই পাড়ার রকে বসা কিংবা স্থানীয় নেতার পা চাটা ছাপোষা গুন্ডা ভেবে ভুল করনি তো প্রফেসর? বীরসার মায়ের বুকের ওপর থেকে পা নামিয়ে এবার সেই লোকটা ধরা গলায় কথাগুলো বলতে বলতে এগিয়ে এলো বুবুনের দিকে। বুবুন সঙ্গে সঙ্গে বীরসার পেছনে লুকোবার চেষ্টা করল। এ কি, চোখের সামনে মৃত্যুকে দেখেও তোমার চোখে ভয় নেই যে? কি ব্যাপার, এখনো এথিক্সের পঙ্গায় আগুন দেওয়ার ভাবনা চিন্তা চলছে নাকি ভেতরে ভেতরে? চড়া দামে বুক করা প্রফেশনাল কিলারের মুখে এত পাতি ভাষা থ্রেটটা মানাচ্ছে না। লোকটার চোখে চোখ রেখে বীরসা বলে ওঠে, তুমি প্রফেসর মানুষ, ছেলে মেয়েদের পড়াও, তাই সম্মানের খাতিরেই মুখটা বেশি খারাপ করলাম না, বুঝলে? আর তাছাড়া আমাদের কাজের ক্ষেত্রে মুখের কথার চাইতেই মেশিনের কাজটাই বেশি। স্যাম্পল তো তোমার চোখের সামনেই পড়ে আছে। যাক, বেশি কথা বাড়াবো না, ঝটপট বলো তো চাঁদু, ম্যানুস্ক্রিপ্টটা কোথায়? কিসের ম্যানুস্ক্রিপ্ট? এই তো না, ভালোই ভালোই চাইছি বলে দিলেই হয়। দেখো, খামোখা খুন খারাপি করতে আমাদের ভালো লাগে না। মার্কেটে গুলির দাম বাড়ছে, শুধু শুধু নষ্ট করবো কেন বলো তো? যার মুখ চেয়ে এতদিন আগলে আগলে রেখেছিলে সে তো কবেই মরে ভূত হয়ে গেছে। তাহলে লোকটার শেষের কথাগুলো আর সহ্য হয় না বীরসার। সঙ্গে সঙ্গে চাপা গর্জন করে লোকটার কলার টেনে ধরে। ও বাবা, প্রফেসরের গায়ে দেখছি খুব জোর। ওই ওই দেখো, ওই দেখো, চোখ পাখিয়ে কেমন ভয় দেখাচ্ছে। এই দেখো দেখো দেখো। বিকৃতভাবে হাসতে থাকে লোকটা। তার সঙ্গ দিতে বাকিরাও তালে তাল মেলায়। সেই গা জ্বলানো হাসি কোনো মতেই সহ্য হচ্ছিল না বীরসার। শরীরের মধ্যে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। রাইফেল তার কাছেও রয়েছে, কিন্তু এখন এদেরকে শায়েস্তা করতে হলে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। বুবুন ভয় একরকম সিঁটিয়ে রয়েছে বীরসার শরীরের সাথে। আর যাই হয়ে যাক, এই নিষ্পাপ প্রাণটাকে বাঁচাতেই হবে যে কোনো উপায়ে। লোকটার কলার ছেড়ে বীরসা অসহায়ের মতো বলল, আমার সংসার তো তোমরা শেষ করেই দিয়েছ, এখন আর এসব আগলে রেখেই বা কি লাভ? অনেকগুলো প্রাণ গেছে, আর কারো যাক আমি চাই না। তোমাদের কাঙ্ক্ষিত বস্তু আমি তোমাদের হাতেই তুলে দিচ্ছি। আরে জিও প্রফেসর, এই না হলে বুদ্ধিমানের মতো কাজ। ইস, এই বুদ্ধিটা যদি তোমার আরেকটু আগে হতো, বেকার বেকার তোমার মাকে মরতে হতো না। কাল রাতেই বললাম, তখন তো বেশ গলাবাজি করলে। এই জন্য বলি, বড়দের কথা শোনো। আচ্ছা, যা হয়ে গেছে হয়ে গেছে, বাদ দাও। যাও, ম্যানুস্ক্রিপ্টটা নিয়ে এসো তো ভালো ছেলের মতো। আমি একা ওটা নিয়ে আসতে পারবো না। ওটা যে আলমারিতে রেখেছিলাম সেটা কি করে যেন লক হয়ে গেছে। তোমাদের কাছে তো বন্দুক আছে, চলো উপরে, হয় গুলি করে লকটা ভেঙে দিও, না হলে গোটা আলমারিটা নিয়ে চলে যাও। লাল চন্দন কাঠের অ্যান্টিক জিনিস, বিক্রি করে দিলেও অনেক টাকা পাবে। বাবা প্রফেসর, হঠাৎ আমাদের লাভ নিয়ে এত ভাবছো যে? কি ব্যাপার, চালাকি করছো নাকি? চালাকি কিনা সে তো তোমরা উপরে গেলেই দেখতে পাবে। আমি একাকী নিরস্ত্র মানুষ, তোমাদের কি বা করতে পারবো? যদি মনে হয় চালাকি করছি তাহলে মেরে ফেলো আমাকে, সিম্পল। বেশ, তবে তাই হোক। এই সকলে চলো, আর তোমরা দুজনেও চলো। বীরসা ও বুবুনের পিঠে বন্দুক ঠেকিয়ে আগন্তুকের দল সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে থাকে। বুবুনের শরীর প্রচণ্ড রকম কাঁপুনি দিয়ে বারবার জমে যাচ্ছিল সিঁড়ির সাথে। লোকগুলো বিরক্ত হচ্ছিল তা দেখে। একবার তো রাগের চোটে সপাটে একটা চর কষিয়ে দিল তার গালে। অমন দৈত্যাকৃতি দেহের শক্ত হাতের চর খেয়ে দোতলায় ওঠার মুখেই আছাড় খেয়ে পড়ল বুবুন। বুবুন 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 বুবুন, সাবধানে ওঠ, ওঠ ওঠ বাবা ওঠ। ওফ, এটা কি হচ্ছে কি? ও তো মরে যাবে এমন হলে। মরেই যাক শালা, তখন থেকে নাটক দেখছি। এই এই প্রফেসর,
ওকে ছাড়ো, ছটপট আমাদের নিয়ে চলো, আর বেশি সময় নেই কিন্তু। বলে বীরসাকে রীতিমতো ধাক্কা দিতে দিতে তার ঘরে নিয়ে গেল লোকগুলো। ঘরে ঢুকে বীরসা তাদের লাল চন্দন কাঠের আলমারিটা দেখিয়ে দিল। এটার মধ্যেই আছে। বীরসার মুখে আলমারিটার কথা শুনে বড্ড লোভ হয়েছিল নেতা গোছের লোকটার। শুরুতে সে ভেবেছিল গোটা আলমারিটাই তুলে নিয়ে চলে যাবে, তারপর ডেরায় পৌঁছে সেখানে লকটা ভেঙে ম্যানুস্ক্রিপ্টটা বের করবে আর এটাকে বেচে দেবে বেশ চড়া দামে। কিন্তু আলমারির দানবিক চেহারা তার সেই আশায় জল ঢেলে দিল। বেজার মুখ করে সে বলল, এই তোমরা এই লকেটটা ভাঙো, একে তুলে নিয়ে যাওয়া এক কথায় অসম্ভব। দলপতির নির্দেশ পেতেই সঙ্গে সঙ্গে বাকি 5 জন বন্দুক তাক করল। একসাথে 5টা বন্দুকের লিভার টানার শব্দ। বীরসা দুহাত দিয়ে কান চাপল, আর ঠিক সেই সময় ঘরের বাইরে থেকে একটা গুলি এসে সোজা লাগলো নেতা গোছের লোকটার হাতে। সকলেই দৃশ্য দেখে যার পর নাই হতবাক। একসঙ্গে তাদের নজর চলে যায় দরজার দিকে। Put your guns down immediately, otherwise I'll shoot everybody. Down! মৃত্যুর দূতেদের হাত থেকে খসে পড়ল তাদের অস্ত্র। সকলে মাথার ওপর হাত তুলে দাঁড়ালো। বীরসা, এই সব কটা বন্দুক তুলে নিয়ে বেরিয়ে আয়। আমি বলে দিয়েছি ফোর্স আসছে, ততক্ষণে এদেরকে এই ঘরেই আটকে রাখি। বীরসার মা বীরসাকে হতাশার সময় বারবার একটা কথা বলতেন, রাখে হরি তো মারে কে। বীরসা কোনোদিনই সেসবে আমল দেয়নি, বিশ্বাসও করেনি। তাই হয়তো ঈশ্বর নিজে এসে তাকে বিশ্বাস করিয়ে গেল। জীবনটা যে বেঁচে যাবে সে আশাই সে ছেড়ে দিয়েছিল। এমন সময় সাক্ষাৎ দৈবের দূত হয়ে আবির্ভূত হল চন্দ্রভূষণ। পুরো নাম চন্দ্রভূষণ দেব। লালবাজারের ডিটেকটিভ সেলের সর্বকনিষ্ঠ সদস্য তথা একজন দুঁদে শুটার। অর্জুনের মতো অব্যর্থ লক্ষ্যভেদ তার প্রধান বৈশিষ্ট্য। সেটারই পরিচয় এইমাত্র আমরা পেলাম। অত লোকের ভিড়ের মধ্যেও চন্দ্রভূষণের ধারালো চোখ দুটো মেপে নিয়েছিল দলপতির হাত, আর সাথে সাথে শুট। ডান হাতটা মোক্ষম আঘাত পেয়েছে। রক্তপাত থামানোই যাচ্ছে না। বাকিরাও আর সাহস করেনি প্রতিস্পর্ধা দেখানোর। চন্দ্রভূষণের সাথে তার টিম ছিল। তাদের হাতেও ধরা ছিল এ যুগের অন্যতম সেরা পিস্তল গ্লক 17। বীরসার মাথা ঘুরছিল। চোখের সামনে আবার একটা রক্তারক্তি কাণ্ড দেখে সে আর নিজেকে সামলাতে পারল না। দ্রুত হাতে মেঝেতে পড়ে থাকা বন্দুকগুলো তুলে নিয়ে সে কোনো রকমে ঘরের বাইরে বেরোতেই বাইরে থেকে তালা মেরে দিল চন্দ্রভূষণ। তারপর পকেট থেকে তার সেলফোন বের করে ডায়াল করলো হেডকোয়ার্টারে। হ্যালো, হ্যাঁ, ইমিডিয়েটলি স্পেশাল টিম পাঠান। আর্মড ক্রিমিনালস ধরা পড়েছে 6 জন। আমরা আপাতত ওদেরকে আটকে রেখেছি, বাট দে মাইট এসকেপ। কোনো রকম রিস্ক কিন্তু নেওয়া যাবে না। লোকেশন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করছি। টাচ স্ক্রিনের ওপর ঝড়ের গতিতে অঙ্গুলি সঞ্চালন। দ্য মেসেজ ইজ সেন্ট। ফোর্স যতক্ষণ না এসে পৌঁছচ্ছে ততক্ষণ আয়, আমরা অন্য ঘরে গিয়ে বসি। এই বিশা, ভূষণদা, আমার মা, আমার মা, ভূষণদা, আমার মাকে ওরা মেরে ফেললো। ভূষণদা, ভূষণদা, ওরা আমার মাকে মেরে ফেললো। ভূষণদা, কাঁদিস না বিশা, কাঁদিস না। শান্ত হ বিশা, শান্ত হ। ইউ আর স্ট্রং। বুবুন, বুবুন, এই বুবুন, আরে কই গেলি আবার? সময় 12:05। স্থান জোকা ইএসআই হাসপাতাল। ভিজিটার্স সিটে অত্যন্ত চিন্তিত মুখে বসেছিল চন্দ্রভূষণ। বুবুন কিছুটা দূরে রাধা গোবিন্দের মূর্তির সামনে দুহাত জড়ো করে দাঁড়িয়ে এক মনে বিড়বিড় করে যাচ্ছিল। এমন সময় ডক্টর বসাক বেরিয়ে এলেন ওটি থেকে। চন্দ্রভূষণ তাকে দেখে উঠে পড়ল। ডাক্তার বসাক হাসি মুখে এগিয়ে এসে খবর দিলেন, ভূষণ, ডোন্ট ওয়ারি, বীরসা ইজ আউট অফ ডেঞ্জার। ভাগ্যিস সঠিক সময় নিয়ে এসেছিলি। ডক্টর, আমরা কি একবার ওর কাছে যেতে পারি? জাস্ট 2 মিনিটস। হ্যাঁ হ্যাঁ, এতেই হবে। বুবুন। বুবুন ছুটে আসে। ডাক্তারবাবু, দাদা। যা দেখা করে আয়। ছোট্ট বুবুনের মুখে স্বস্তির হাসি খেলে যায়। বিশা, এখন ঠিক আছিস?
হ্যাঁ, আগের থেকে অনেকটা সুস্থ লাগছে। উপরবেলার অশেষ কৃপা। আচ্ছা থাক, তোকে আর বেশি বকাবো না, তুই রেস্ট নে, বুঝলি? ভুবন কই? বুবুন এই তো আমার সাথেই আছে। আসলে তোকে এমন অবস্থায় দেখেনি তো, তাই বাইরে দাঁড়িয়ে আছে। ও এখন আমার কাছেই থাকবে, আমি ওকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। ওকে চোখে চোখে রেখো দাদা, আমার সাথে থাকে যেখানে ওরও ক্ষতি করতে চাইবে। তোকে আর কোনো কথা বলতে হবে না, কেমন? আমি সামলে নিচ্ছি, আর চিন্তা করিস না, তো সিকিউরিটির জন্য আমি 6 জন কনস্টেবল এখানে অ্যালট করেছি। বীরসার সাথে কথা বলে বুবুনকে নিয়ে চন্দ্রভূষণ সোজা গাড়িতে চাপল। মাথাটা ভীষণ ঘুরছে, তার ওভার স্ট্রেস হয়ে গেছে। স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করলো সকাল থেকে একের পর এক কি কি ঘটনা ঘটে গেছে। প্রথমে মালতী মাসি এসে তাকে ব্রেকফাস্ট দিল। সে খেতে বসেছিল, কিন্তু আর খাওয়া হয়নি, কারণ তার আগেই বুবুন হাঁপাতে হাঁপাতে তার বাড়ি আসে। বুবুনকে এমন অবস্থায় দেখে খাওয়া ফেলে তার কাছে উঠে যায় চন্দ্রভূষণ। তাকে এমন হুটোপাটির কারণ জিজ্ঞেস করাতে বুবুন সমস্তটা খুলে বলে। সঙ্গে সঙ্গে চন্দ্রভূষণ নিজের ঘরে গিয়ে সেখানে উপস্থিত তার টিম মেম্বার্সদের জানায় বিষয়টা, আর অতি সাবধানতার সঙ্গে বীরসার বাড়ি যায়। বীরসা তার প্রতিবেশী। সেখানে পৌঁছে প্রথমেই ভূষণের চোখে পড়ে বীরসার মায়ের গুলিবিদ্ধ মৃতদেহ। বুবুন ইশারায় জানায় যে সকলে ওপরের ঘরে আছে, প্রত্যেকেই আর্ম ক্যারি করছে যেহেতু, তাই সাবধানতার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে অতি সন্তর্পণে সিঁড়ি ধরে ওপরে ওঠে। তার পরের ঘটনাবলী যথাক্রমে ক্রিমিনাল গ্যাংকে নিরস্ত্র তথা বন্দি করা এবং বীরসাকে হসপিটালাইজড করা। ইতিপূর্বে ঘটে যাওয়া একটা সাংঘাতিক পথ দুর্ঘটনার কবলে পড়েছিল বীরসা। 1 মাস মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে বাড়ি ফেরে সে। ভূষণ সব খবর পেত। ঠিক এই ঘটনার পরপরই এমন একটা মারাত্মক শক বীরসার অসুস্থ শরীর নিতে পারেনি সম্ভবত, তাই কোলাপস করে যায়। বুবুন জানতো যে বীরসার এমন পরিস্থিতিতে প্যানিক অ্যাটাক আসে, তাই সময় থাকতেই সে ওষুধ নিতে নিচে বীরসার মায়ের ঘরে ছুটে যায়। কিন্তু সেই ওষুধেও কোনো কাজ না হওয়ায় ভূষণের তত্ত্বাবধানে সব থেকে কাছের এই অ্যাপোলো হসপিটালে অচেতন বীরসাকে ভর্তি করা হয়। সৌভাগ্যবশত সেই সময় হসপিটালে ভূষণের চেনা ডাক্তার রমেশচন্দ্র বসাক উপস্থিত ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বীরসাকে অ্যাডমিট করেন। প্রথম 2 ঘন্টা চলে অবজারভেশন, তারপর নার্স এসে জানায় যে বীরসার ইমিডিয়েট একটা সার্জারি করতে হবে, না হলে তাকে বাঁচানো যাবে না। সার্জারির জন্য প্রয়োজন 5 লাখ টাকা। এতগুলো টাকা সাধারণ মানুষের পক্ষে এই সময়ের মধ্যে জোগাড় করাটা রীতিমতো অসম্ভব, কিন্তু বীরসা যেহেতু ভূষণের পরিচিত, তাই সেদিকটাও কোনো রকমে রক্ষা করা গেল। আসলে আজ ভূষণ বেশ ভোর ভোর বেরোচ্ছিল তার বন্ধু বান্ধবদের সাথে নতুন ফ্ল্যাটের অ্যাডভান্স করতে। সেই সূত্রে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল। পরের মাসেই তার বিয়ে, সেই উপলক্ষে তোড়জোড় যাকে বলে, কিন্তু ওই যে বলে ভাগ্যের লিখন। যাই হোক, তার জন্য ভূষণের এতটুকু আক্ষেপ নেই। টাকা গেলে টাকা আবার আসবে। মা মরা ছেলেটাকে বাঁচানো যে গেছে দ্বিতীয়বারের মতো, এটাই আসল প্রাপ্তি। এই চল বুবুন, আগে আমরা দুজনে 2 কাপ চা খেয়ে আসি, বুঝলি? না হলে মাথাটা ঠিক ছাড়বে না। চ। বুবুন কোনো উত্তর দেয় না, কেমন যেন ভাবলেশীনভাবে বসে থাকে। চন্দ্রভূষণ ছোট্ট ছেলেটার মনের অবস্থা আঁচ করতে পারছে। তার কাঁধে একটা হাত রেখে বলে, আহা, কিচ্ছু হবে না বুবুন, তুই একদম চিন্তা করিস না। ব্যাপারটা একবার যখন আমার নজরে চলে এসেছে, তখন এর শেষ আমি দেখেই ছাড়বো। দাদা ভালো হয়ে যাবে তো ভূষণ দাদা? বুবুনের কণ্ঠে আর্দ্রতার আভাস, ঠিক যেন মেঘ ভাঙা বৃষ্টিপাতের পূর্বাবস্থা। আরে ধুর পাগল, কেন ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস কেন? তোর এই ভূষণ দাদার উপর তোর ভরসা নেই? চন্দ্রভূষণের এই কথায় বুবুন তার দিকে দৃষ্টি চালনা করে, আর ঠিক তার পর মুহূর্তেই আকাশ ভেঙে বৃষ্টিপাত। আমার খুব ভয় হচ্ছে ভূষণ দাদা, আমার ভীষণ ভয় লাগছে। ওরা খুব খারাপ লোক, একে একে সবাইকে মেরে ফেলেছে। প্রথমে মিঠি দিদি, তারপর জেঠিমা। ভয় হয় যদি দাদার কোনো ক্ষতি করে দেয়, তখন আমার কি হবে? লক্ষ্মী ছেলে এমন করে কাঁদে না বাবা, কাঁদতে নেই, একদম কাঁদতে নেই। ইউ আর স্ট্রং বয়, রাইট?
দেখ তুই এমন করলে তো তোর শরীর খারাপ করবে, তখন কি আমার ভালো লাগবে? এভাবে আরো অনেক কিছু বলে বুবুনকে শান্ত করার চেষ্টা করল চন্দ্রভূষণ, কিন্তু আখেরে কোনো লাভ হলো না। শিশু মনে প্রচণ্ড চাপ পড়েছে। ভূষণের মনে পড়ে কৃষ্ণকান্ত বাবু অর্থাৎ বীরসার বাবার কথা। আজ থেকে 10 বছর আগে তিনি যখন প্রথমেই অনাথ বাচ্চাটাকে নিজের বাড়ি নিয়ে আসেন, তখন ওর বয়স মোটে 2। ভূষণ তখনও চাকরির পরীক্ষা দিয়ে চলেছে। যেদিন বুবুনকে কৃষ্ণকান্তবাবু নিয়ে আসেন, সেদিন গোটা পাড়ায় কত সমালোচনা, কত কিছু। বাচ্চাটার জন্ম পরিচয় থেকে শুরু করে তার সাথে কৃষ্ণকান্তবাবুর অবৈধ যোগসূত্র স্থাপন কোনো কিছুই বাদ দেয়নি পাড়া প্রতিবেশীরা। তখন একমাত্র ভূষণের ঠাকুরদা কমরেড শশীশেখর দেব দাপটের সাথে নিজের বন্ধুপুত্রের পাশে এসে দাঁড়ান। তিনি বাজখাই কণ্ঠের অধিকারী ছিলেন। চিৎকার করে কিছু বললে মনে হতো বাজ পড়ছে। পাড়া প্রতিবেশীদের অসভ্যতামি দেখে সেই রকম বাজখাই স্বরে এমন কথা শুনিয়েছিলেন যে সেদিনের পর থেকে কেউ আর আকথা কুকথা বলার সাহস পায়নি। বীরসার মা আর 5টা সাধারণ গৃহবধূর মতো ছিলেন না। স্নেহ মমতার অপার সঞ্চয় ছিল তার স্বভাবে। বুবুনকে তিনি স্বচ্ছন্দে নিজের ছোট ছেলের জায়গায় দিয়েছিলেন। বিধাতা পুরুষ বোধ হয় সেই জন্যই তাকে অন্যভাবে গড়েছিলেন। তারপর থেকে কৃষ্ণকান্ত ও তার স্ত্রীর স্নেহ যত্নে বড় হয়ে ওঠে বুবুন। জ্ঞানত অবস্থায় এই রক্তের সম্পর্কহীন মানুষগুলোকেই নিজের আপনজন বলে জেনে এসেছে সে। তাই আজ যখন চোখের সামনে তাদের মর্মান্তিক পরিণতি ঘটতে দেখছে, তখন আর মেনে নিতে পারছে না। এদের পর পাড়ার মধ্যে সে যদি সবথেকে কাউকে বিশ্বাস করে থাকে, সে হলো চন্দ্রভূষণ। ভূষণও নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে বুবুনকে। আজ যখন ছেলেটা নিজের অন্তিম আশ্রয় হিসেবে ভূষণের হাত দুটো মুঠোবন্দি করে হাপুস নয়নে কেঁদে যাচ্ছে, তখন তার পরিণত হৃদয়ও নিঃশব্দে রক্তাক্ত হতে থাকে। একটা চাপা আক্রোশ তিলে তিলে মাথা চারা দেওয়ার চেষ্টা করে। কর্মসূত্রে ভূষণ একজন গোয়েন্দা। তার দায়িত্ব সাধারণ মানুষকে বিপদ থেকে রক্ষা করা। সামাজিক দায়িত্ববোধ তাকে সেই শিক্ষাই দেয়, কিন্তু এক্ষেত্রে বিষয়টা তার চাইতেও অনেক বেশি আপন। তাই এর একটা বিহিত সে করেই ছাড়বে। একটা সুখী পরিবারকে যারা অচিরেই শেষ করে দিতে পারে, তাদের তো আর ছেড়ে দেওয়া যায় না। শাস্তি তাদের বাঁধা ধরা। তবে তার আগে ভূষণকে জানতে হবে এসবের নেপথ্য সূত্রটা ঠিক কোথায় দানা বেঁধে রয়েছে। বুবুন বুবুন বাবা বাবা শান্ত হ, শান্ত হ। দেখ 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 আমার দিকে দেখ, আমার দিকে দেখ। তোর আমার ওপর ভরসা আছে তো? বিশ্বাস করিস তো আমায়? বুবুন ছলো ছলো চোখ নিয়ে সামনে পিছনে মাথা নাড়ায়। তাহলে তুই এটাও মানবি যে এরপর আমিও আর চুপ করে বসে থাকবো না? তবে তার জন্য আমার তোর একটা সাহায্যের প্রয়োজন। আচ্ছা তুই আমায় খুলে বল তো বাবা, এসব হচ্ছেটা কি? মানে হঠাৎ করে তোদের পেছনে এমন নোটোরিয়াস ক্রিমিনাল গ্যাং কেন লাগলো? চন্দ্রভূষণ গাড়ি স্টার্ট দিয়ে সোজা আশুতোষ মুখার্জি লেনের দিকে এগিয়ে চলে। বিকেলের দিকটা এই রাস্তায় গাড়ি ঘোড়া অনেকটাই কম চলাচল করে, আর রাস্তাটা সরাসরি উঠছে ধর্মতলার দিকে। ওখানেই ওর সিক্রেট অফিস। বিশেষত আনঅফিসিয়াল কেসগুলো সে তার ধর্মতলার অফিসে বসেই সলভ করে। কর্মক্ষেত্রে বিশ্বাসঘাতকের অভাব নেই। প্রকাশ্যে সব কিছু নিয়ে আলোচনাও চলে না। শত্রুর নজর কখন কোথায় এসে পড়ে সে নিয়েও একটা অনিশ্চয়তা কাজ করে। কিন্তু নিজস্ব সার্কেলে সেই সম্ভাবনা নেই। বুবুন নিজেকে কিছুটা ধাতস্থ করে নিয়ে বলতে শুরু করে, এই সব হচ্ছে ওই পুরনো ম্যানুস্ক্রিপ্টটার জন্য ভূষণ দাদা। মিঠি দিদি যেদিন থেকে ওটা খুঁজে পেয়েছে, সেদিন থেকেই ওকে একটা লোক বিরক্ত করতে থাকে। মিঠি দিদিকে তুমি তো চেনো নিশ্চয়ই? হ্যাঁ চিনি তো। ওই তো বীরসার হবু বউ ছিল। বীরসার মুখেই শুনেছিলাম নাকি মেয়েটা ওকে চিট করেছিল, পরে নাকি সুইসাইড করে। কিন্তু তুই আজকে বলছিস যে ওর মৃত্যুর পেছনে ওই লোকগুলোর হাত ছিল। দাদা তোমাকে মিথ্যে বলেছিল ভূষণ দাদা। আসলে ও প্রকাশ্যে এসব আনতে চায়নি জেঠিমার কথা ভেবেই। জেঠিমার কথা ভেবে মানে? সেটা জানি না, আমি যতটুকু শুনেছিলাম সেটাই বলছি। আগের মাসে 25 তারিখে মিঠি দিদির জন্মদিন ছিল, আর সেই জন্যই দাদা মাঝরাত অবধি জেগে বসেছিল দিদিকে উইশ করবে বলে। যথারীতি রাত 12টায় ভিডিও কল করে দিদিকে উইশ করে। আমিও সেই সময় দাদার পাশেই ছিলাম। কিছুক্ষণ ওদের মধ্যে এটা সেটা নিয়ে কথা হওয়ার পর দিদি বলল, বিরসা এক সেকেন্ড, তোমায় একটা জিনিস দেখাই। কি জিনিস গো? জাস্ট ওয়েট। কোথায় গেল?
এখানেই তো ছিল। এই যে পেয়েছি, এই দেখো। এটা কি? এটা হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ পাণ্ডুলিপি। নতুন খোঁজ নাকি? বলতে পারো এই শতাব্দীর অন্যতম সেরা আবিষ্কার এই ম্যানুস্ক্রিপ্ট। কাল এটাকে পাঠাবো কার্বন ডেটিং এর জন্য, তাহলে অ্যাকিউরেট টাইম লাইনটা জানা যাবে। তবে অবাক করার বিষয়টা কি জানো, এখানে এমন 2 রাজবংশের কথা বলা হয়েছে যার খোঁজ ইতিহাসে নেই। বলতে গেলে ঐতিহাসিকদের নজর এড়িয়ে এতদিন ধরে এই পাণ্ডুলিপি যে তথ্য বহন করে চলেছে তা প্রকাশ্যে আসলে হয়তো ইতিহাস আবার নতুন করে লেখা হতে পারে। বাহ, এ তো বেশ ইন্টারেস্টিং খবর। কংগ্রাচুলেশনস ফিউচার ওয়াইফ। ও থ্যাংক ইউ মাই লাভ। তো ম্যানুস্ক্রিপ্টে কি লেখা আছে সেসব উদ্ধার করতে পারলে? ভালো কথা মনে করিয়েছ। ল্যাঙ্গুইস্টিক্সের এক প্রফেসর এই ঢাকাতেই থাকেন। গতবার এক্সিবিশনে এসে ওনার সাথে পরিচয় হয়েছিল। ম্যানুস্ক্রিপ্টটা আমি আবিষ্কার করি এখানকার সুন্দরবন থেকে। সত্যি বলতে এত সহজে যে পেয়ে যাব সেটা ভাবিনি। এর আগে সুন্দরবনে যে সমস্ত স্থানের পাওয়ার সম্ভাবনা সর্বাধিক ছিল সেখানে মাস 2 রীতিমতো চিরুনি তল্লাশি করেও পাইনি। যাই হোক, তো তারপর এটাকে বাড়ি এনে পৃষ্ঠাগুলোকে অত্যন্ত সাবধানতার সাথে ছবি তুললাম আর ওই প্রফেসরকে পাঠালাম। এগুলো সব কালকের কথা। আজ সকালে উনি ফোন করেছিলেন, বললেন। এতটা বলার পর হঠাৎ করে নেটওয়ার্ক ইস্যু হলো, ভিডিও কল বারবার কেটে যেতে লাগলো। সেদিন অনেক চেষ্টা করেও দিদিকে আর কলে নেওয়া গেল না। এরপর টানা 3 দিন দিদির সাথে দাদার আর কোনো কথা হয়নি। দাদা এদিক থেকে ফোন করে আর ওদিক থেকে শুধুই নট রিচেবল শোনা যায়। ফলে একরকম চিন্তায় পড়ে দাদা তার বাংলাদেশের এক বন্ধুকে কল করে, তাকে দিদির অ্যাড্রেস পাঠিয়ে খোঁজ নিতে বলে। কিন্তু সেই বন্ধু দাদাকে কিছু জানাবার আগেই দিদির কল ঢোকে দাদার ফোনে, তা আবার একটা আননোন নাম্বার থেকে। দাদা প্রথমে ধরতে পারেনি, তারপর রিসিভ করার পর বুঝতে পারে যে সেটা দিদির নাম্বার। হ্যালো 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 বিরসা, হ্যালো। মিঠি, কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? হ্যালো, কি হয়েছে মিঠি? শোনো, বেশি কথা বলার সময় নেই। আমার ভীষণ বিপদ। তবে আমার যাই হয়ে যাক না কেন, আমার আবিষ্কারকে বেহাত হতে আমি দেব না। আমি অনেক কষ্ট করে তোমাকে কল করছি। আজ রাতে তোমার বাড়িতে একটা পার্সেল যাবে, একটা লাল চন্দন কাঠের আলমারি। ওটা খুব সাবধানে রাখবে। ওর ভেতরেই থাকবে আমার আবিষ্কার। সেটা যত তাড়াতাড়ি সম্ভব কোনো নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করো। মনে রাখবে, এই একটা ডকুমেন্টের ওপর 2 দেশের সমস্যা জড়িয়ে আছে, বহু দিনের কন্ট্রোভার্সি। ঠিক আছে, আমি এখন রাখছি। তবে তুমি কিন্তু অবশ্যই পার্সেলটা রিসিভ করো। টাইম অ্যাপ্রক্সিমেটলি 11:30। এরপরেই কলটা কেটে যায়। সেদিন রাত 11:30টাতেই দিদির কথা মতো একটা বড় লাল চন্দন কাঠের আলমারি কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে ডেলিভারি দেওয়া হয়। এত রাতে পার্সেল আসছে দেখে জেঠিমা ভীষণ অবাক হয়ে যায়। দাদাকে এই নিয়ে অনেক প্রশ্নও করে, কিন্তু সেই সব এড়িয়ে গিয়ে আলমারিটাকে ঘরে তোলার জন্য দাদা তাড়াহুড়ো করতে থাকে। কারণটা তো আমি জানতাম, দিদির একটা আননোন নাম্বার থেকে কল করা আর নিজের বিপদের কথা জানানো। এই সব কিছু মিলিয়ে দাদার ওপর তখন কি ভীষণ রকমের চাপ সৃষ্টি করেছিল। পার্সেল ঘরে তোলার পর সকালে সেই আননোন নাম্বারে দাদা আবার কল করে, কিন্তু সেটা তখন সুইচ অফ। এভাবে চিন্তায় আরো 2 দিন কাটে। 3 দিনের মাথায় সেই নাম্বারটা থেকে মাঝরাতের দিকে ভিডিও কল ঢুকতে দেখে দাদা কেমন অস্থির হয়ে ওঠে। মাঝের 2 দিনে ওর 6 প্যানিক অ্যাটাক এসেছিল, তাই সবসময় আমি ওকে চোখে রাখতাম। যখন তখন ওর একটা বিশেষ ওষুধের দরকার হতো, না হলে অ্যাটাকটাকে কন্ট্রোল করা যেত না। ভিডিও কল আসতেই ওর হাত পা কাঁপা শুরু হয়ে গেল। আমি তখনই কলটা রিসিভ করি, আর তারপর ফোনের স্ক্রিনে যা দেখি তা বলে বোঝানোর মতো নয়। কি দেখলি? দেখলাম একটা ঘরে মুখে কালো মাস্ক বাঁধা কতগুলো লোক দাঁড়িয়ে। তাদের সামনে দিদিকে হাঁটু মুড়ে বসিয়ে রাখা হয়েছে। দিদির শরীরে অজস্র কাটা দাগ, জায়গায় রক্ত জমে কালশিটে দাগ হয়ে রয়েছে। যন্ত্রণায় সে চোখটুকু খুলে রাখার শক্তিও হারিয়ে ফেলেছে। আর তার হলেও ধারালো একটা ছুরি ধরেছিল ওই মাস্ক পরা লোকগুলোর মধ্যে একজন। ফোনটা যে ধরে সবটা দেখাচ্ছিল, সম্ভবত সেই তখন বলে উঠল, প্রফেসর,
তোমার বউটা দেখছি বড্ড জেদি। কত করে বললাম ম্যানুস্ক্রিপ্টটা কোথায় আছে বলে দাও, বলে দাও, আমাদের দরকার ওটা। ওটা দিয়ে দিলে আমরা অনেক টাকা দেব, সুখ স্বাচ্ছন্দ্যে জীবন ভরিয়ে দেব। কিন্তু না, ও সালি ভাবমূর্তির ল্যাজ ধরে বসে আছে। বলে জান যায় যাক, কিন্তু নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বেহাত হতে দেব না। এবার আমরা কি করবো বলো? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো বেঁকাতেই হতো। সেসব করেও দেখলাম, তাতেও কিছু হলো না। তবে তুমি মাল মাইরি জুটিয়েছ একটা, হ্যাঁ, একদম রসের খনি। দুদিন ধরে সকাল সন্ধে মৌচাকে মুখ ঢুকিয়ে বসেছিলাম। এখন চিন্তা হচ্ছে সুগার না হয়ে যায়। যাই হোক, তোমায় কল করলাম একটা কারণে। হদিস তো তোমার পেয়ে গেছি। যে কোনো দিন তোমার কাছে পৌঁছে যাব, সেদিন কিন্তু তোমার হবু বউয়ের মতো ভুলটা করো না। হ্যাঁ, ভালোই ভালোই আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দিও। তাহলে যা অবস্থা করেছি তার চেয়েও নোংরা অবস্থা তোমার করব, ঠিক আছে? নাও, এবার বউকে শেষবারের মতো একবার দেখে নাও, কারণ এরপর তো আর দেখতে পাবে না। আরে ও বর্মা, চালিয়ে দে। ব্যাস ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে একেবারে। তাহলে ভাবো ভূষণ দাদা, আমাদের চোখের সামনে ওসব ঘটছে, আমাদের কেমন একটা লাগছিল। দাদা তো পাথরের মূর্তির মতো বসেছিল, মুখ দিয়ে টু শব্দটাও করতে পারেনি। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, দাদা মুখ চেপে ধরেছিল, পাছে জেঠিমার ঘুম ভেঙে যায়। কথায় কথায় চন্দ্রভূষণের গাড়ি স্প্ল্যানেড মেট্রো স্টেশন ক্রস করে ডান দিকে মোড় ঘুরল। এরপর মিনিট 10 কাটল নিঃশব্দ ড্রাইভিং করে। ভিক্টোরিয়ার সামনে আসতেই চন্দ্রভূষণ গাড়ি থামিয়ে সেলফোন বের করল। নীল, আমি এসে গেছি। তোর ওদিককার কাজ কি কমপ্লিট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা চলে আয় ভিক্টোরিয়ার সামনে। আমার গাড়িটা নিয়ে সোজা চলে যাবি কমিশনার সাহেবের বাড়ি। ওনাকে বলবি আমি না যাওয়া পর্যন্ত আমার ভাইকে যেন ওনার কাছেই রাখেন। তুই আসি গির। ওকে ওকে, পৌঁছচ্ছি। পুনরায় 10 মিনিটের নিস্তব্ধ প্রতীক্ষা। তারপর গাড়ির কাছে এসে দাঁড়ালো একজন মধ্যবয়স্ক পুরুষ। ড্রাইভিং সিট থেকে চন্দ্রভূষণ নেমে আসতেই সেই পুরুষ গাড়িতে উঠল। বুবুন বুঝল এই হয়তো নীল। নীল, শোন, খুব সাবধানে নিয়ে যাবি, আর যদি কোনো সমস্যায় পড়িস তাহলে কিন্তু ইমিডিয়েটলি হেডকোয়ার্টারে ফোন, কেমন? একদম, তুমি চিন্তা করো না। এই বলে নীল গাড়ি স্টার্ট করল। ধর্মতলার ব্যস্ত রাস্তায় আর 5টা গাড়িদের সাথে পুলিশ জিপটা মিশে যাওয়া না অবধি চন্দ্রভূষণ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকল। এদিকে সন্ধে নামলেও কাউকে কিছু না জানিয়ে। ভূষণের প্যান্টের পকেটে অনেকক্ষণ ধরে মুঠোফোন ভাইব্রেট করছিল। সে সেটা এবার বের করে দেখল স্ক্রিনে রমাকান্তের নাম্বার ভেসে উঠেছে। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে বিরক্তিসূচক মন্তব্য ভেসে এলো। তোর কি সময়ের জ্ঞান হুঁশ আছে নাকি নেই চন্দ্র? সে কখন থেকে আমাদের বসিয়ে রেখেছে, সেখানে তোর কাণ্ড জ্ঞান আছে? তুই কি আদৌ আসবি কি আসবি না বলে দে তো। আরে 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 আরে, শান্ত হ শান্ত হ। আসবো বলেই তো তোদের ডেকেছি নাকি? আমি ভিক্টোরিয়ার সামনে আছি এখন। নীল এলো, ওকে গাড়িটা দিয়ে পাঠালাম, আর 5 মিনিট ওয়েট কর, যাচ্ছি। ঘড়িতে এখন পাক্কা 6টা, দেখি 6:05 মধ্যে তোর আবির্ভাব ঘটে কিনা। এই বলে ওপাশ থেকে ফোন কেটে গেল। ভূষণ তাই দেখে মুচকি হেসে নিজের গন্তব্যের পথে পা বাড়ালো। নির্দিষ্ট সময়ের কিছু আগেই যথাস্থানে পৌঁছে সে লক্ষ্য করল আবহাওয়া বেশ গরম। প্রত্যেকেই একেবারে তিতিবিরক্ত যাকে বলে। তবে তাদের এই বিরক্তির পারদ নিম্নমুখে প্রস্থান করানোর উপায় ভূষণ জানে। চট করে পকেট থেকে বের করে আনলো একটা সিগারেটের প্যাকেট। তারপর সেটা সবার সামনে টেবিলের উপর রেখে সিকিউরিটি সিস্টেম অন করতে লাগলো। অত্যন্ত প্রাইভেট এবং সেন্সিটিভ যে সমস্ত টপিক সেই সব আলোচনা হয় এই বিশেষ আস্তানায়। আস্তানার খোঁজ যাতে বাইরের পৃথিবীর কাছে না পৌঁছয় তার জন্য এক ধরনের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। সেটা অন থাকলে কোনো ধরনের জিপিএস হোক বা ট্র্যাকার কোনো কিছুই আর কাজ করে না। তবে এখানে বসে ইন্টারনেট অ্যাক্সেস করা যায় খুব সহজেই। টেবিলের ওপর রাখা সিগারেটের প্যাকেটের ওপর সর্বপ্রথম চোখ গেল যার,
সেই কিছুক্ষণ আগে ভূষণকে ফোন করে উষ্মা প্রকাশ করছিল, অর্থাৎ রমাকান্ত। রাগ ভুলে চট করে সে সিগারেটের প্যাকেটটা হাতে তুলে অবাক চোখে একবার উল্টে পাল্টে দেখল, তারপর বিস্মিত হয়ে বলল, ট্রেজারার এখানে? এই তোদের জন্য কিছু করতে নেই জানিস তো সালা। আমি অপেক্ষা করেছিলাম তোদের সাথে এই মোস্ট এক্সপেন্সিভ জিনিসটা কবে শেয়ার করে খাবো বলে, যার কারণে কিনা আমার আজ দেরি হলো, আর তোরা আমার উপরেই চোটপাট করছিস। হ্যাঁ সরি ভাই। থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, এনে দুটান দে, মাথাটা একেবারে ঝরঝরে করে নে চ। কারণ এখন যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটার জন্য মাথা একেবারে পুরো পরিষ্কার রাখা চাই, বুঝলি? বটে, কিরকম? আগে টান বলছি। রমাকান্তের পাশাপাশি রাখা বাকি দুটো চেয়ারে বসেছিল আরও দুজন। তারাও একে একে একটা করে সিগারেট নিয়ে অগ্নিসংযোগ করল। ভূষণের সিস্টেমটা অন করতে কিছুক্ষণ সময় লাগবে। সেই সময়ের মধ্যে আস্তানায় উপস্থিত বাকিরা যেমন ধূমপান করছে করুক, আমি বরং ততক্ষণে এদের সংক্ষিপ্ত পরিচয়টা আপনাদের দিয়ে রাখি। উপস্থিত তিন মূর্তি হল ভূষণের কলেজ জীবনের বন্ধু, রমাকান্ত, সুদর্শন এবং আব্দুল। রমাকান্ত অর্থাৎ রমাকান্ত মুখার্জি হল বিদ্যাসাগর কলেজের ইতিহাসের অধ্যাপক। তার পিএইচডি রয়েছে আর্কিওলজিতে। প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং পুরাবস্তু সংগ্রহ সম্পর্কে তার বিশাল পাণ্ডিত্য। দেশ বিদেশের পাশাপাশি স্থানীয় এবং প্রত্যন্ত অঞ্চলের পুরাতাত্ত্বিক বিষয় আশয় নিয়েই সে পড়ে থাকে দিন রাত। সুদর্শন চাকলাদার, পেশায় গবেষক। বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে প্রথমে যুক্ত হয়েছিল একটি প্রাইভেট মেডিকেল কোম্পানিতে, পরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অর্থাৎ PBVM এর সাথে যুক্ত হয়। সব শেষে আসে আব্দুল জমাদারের কথা। আব্দুলের পৈতৃক ব্যবসা, তার ঠাকুরদাদার আমলের মাছের আড়ত প্রথমে তার বাবা এবং বর্তমানে তার হাত ধরে আজ সারা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবসায়িক সূত্রে দেশে এবং প্রতিবেশী রাষ্ট্রে কম বেশি যাতায়াত তাকে করতেই হয়। সেই সূত্রে আব্দুলের সাথে বহু দেশের বহু মানুষের পরিচয়, এবং সেই পরিচয়ের বহর এমনই যে কোনো সময়ে যদি কোনো খবর গোয়েন্দা বিভাগের গুপ্তচর মারফত পাওয়া না যায়, তখন ভূষণ আব্দুলকে জাস্ট একটা কল করে, আর তারপরেই একদিনের মধ্যে সেই খবর ভূষণের কাছে পৌঁছে যায়। বলতে গেলে আব্দুল হলো ভূষণের অলিখিত গুপ্তচর বাহিনীর প্রধান। সিগারেটের শেষ টান দিয়ে চন্দ্রভূষণ জিজ্ঞেস করল, বেশ অন্যরকম জিনিস টেস্ট করলাম ভাই, কিন্তু রমা তুই হঠাৎ ওই প্যাকেটটা দেখে চমকে উঠলি কেন? চমকালাম কি আর স্বাদে? তুই জানিস তুই কোন ব্র্যান্ডের সিগারেট খাচ্ছিস? না, নর্মালি যেগুলো খাই এ তো তেমন নয়। তেমন হবেও না, কারণ এটা ভারতের সবচেয়ে এক্সপেন্সিভ সিগারেট ট্রেজারার। এর একটা প্যাকেট মানে 20 খানার দাম প্রায় 4,500 টাকা। রমাকান্তকে শেষ করতে না দিয়ে আব্দুল বলে উঠল। সিগারেটের দামটা শুনে সুদর্শন যেন আকাশ থেকে পড়ল। রমাকান্ত যেমনভাবে সিগারেটের প্যাকেটটা প্রথম দেখায় চমকে উঠেছিল, ঠিক তেমনভাবেই চমকে উঠে সুদর্শন বলল, তার মানে এক্ষুনি আমরা 3 জনে মিলে 650 টাকা উড়িয়ে দিলাম। ঠিকই ধরেছেন স্যার। আরে চন্দ্র, তুই হঠাৎ এত দামে সিগারেট কিনতে গেলি কেন? আমরা তো 50-এর ব্লু কিনে খাওয়া লোক, এরকম দামি জিনিসের তো অভ্যেস নেই রে। আরে কিছুই না রে, মনে হলো যে আমাদের টেস্টটা পাল্টানো দরকার, তাই অর্ডার দিয়ে আনালাম। আচ্ছা যাই হোক, তোদের খাওয়া যখন শেষ তখন আমরা আলোচনায় আসি। অনেকটাই সময় নষ্ট হলো। নে এবার বল, কি বলবি? নিজের জন্য নির্দিষ্ট করে রাখা ইজি চেয়ারে বসে ট্রেজারারের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ভূষণ নিজেও ধরালো। তারপর দুটো সুখ টান দিয়ে বলল, তো আমার পাশের বাড়ির এক ভাই ও তার গোটা পরিবারকে শেষ করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। আজ সকালে কিছু দুষ্কৃতী মিলে ওর মাকে মেরে ফেলেছে। তাকেও হয়তো মেরে ফেলতো, কিন্তু পারেনি। তার ক্রেডিট অবশ্য প্রাপ্য ওর বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য বুবুনের। বুবুন বুদ্ধি করে আমায় ডেকে নিয়ে যায়। তো সেই সময় আমি ডিউটিতে বের হচ্ছিলাম, আর আমার সাথেই ছিল, যেমনটা থাকে। তো ওদের কবজা করতে খুব একটা পরিশ্রম করতে হয়নি বটে, কিন্তু মায়ের মৃত্যুতে ছেলেটা কিন্তু সেন্সলেস হয়ে পড়ে। বাড়িতে ফোর্স এসে যখন দুষ্কৃতী তুলে নিয়ে গেল, সেই সময় আমি আর বুবুন, বৃষা মানে যার কথা বলছি, তাকে নিয়ে গেলাম হাসপাতাল, ভর্তি করলাম, চিকিৎসা চলল। এখন সে বিপদসীমার বাইরে। তার নিরাপত্তার জন্য হাসপাতালে কয়েকজন কনস্টেবলকে মোতায়েন করে যখন ফিরছি, তখন বুবুনের কাছ থেকে জানতে পারলাম যে কাণ্ডটা বেশ কিছুদিন ধরেই নাকি চলছে। রমা,
বীরসার উডবি পেশায় কিন্তু তোর ডিপার্টমেন্টে। সেই সূত্রেই বাংলাদেশ অধ্যুষিত সুন্দরবন অঞ্চল থেকে সে একটা ম্যানুস্ক্রিপ্ট আবিষ্কার করে, আর যত গণ্ডগোলের সূত্রপাত এই ম্যানুস্ক্রিপ্টটাকেই ঘিরে। ম্যানুস্ক্রিপ্টটা যদিও আমার হাতে এসে পৌঁছয়নি এখনো অবধি, আমি আজই সেটা বের করে নিচ্ছি, কিন্তু এতগুলো মার্ডার, অ্যাটেম্প টু মার্ডারের পর এইটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই সব কিছুর মূলে রয়েছে ওই ম্যানুস্ক্রিপ্টে। তাহলে এখন আমাদের করণীয় কি? ওয়েল, করার মতো এখন আমাদের দুটো জিনিস রয়েছে। প্রথমত ওই ম্যানুস্ক্রিপ্টটার থেকে উদ্ধার করতে হবে ওর মধ্যে এমন কী রয়েছে, ওর খুঁটিনাটি, এবং দ্বিতীয়ত কারা এটাকে হাসিল করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। এক কাজ করিস চন্দ্র, আজ রাতে আমায় আমার বাড়ি থেকে তুলে নিয়ে এখানে চলে আসিস। বউ বাড়িতে নেই, আর তার উপর গরমের ছুটিও চলছে, কলেজও বন্ধ। পারলে সারা রাত বসে ম্যানুস্ক্রিপ্টটা পাঠোদ্ধার করার চেষ্টা করব, আর সবার আগে ওটাই করতে হবে। একবার যদি স্ক্রিপ্টটা ডিকোড করতে পারি তাহলেই অর্ধেক রহস্য সমাধান হয়ে যাবে। বেশ, তবে তাই হোক। আচ্ছা আব্দুল, তোকে কয়েকটা খবর নিতে হবে। কি খবর? তুই একবার বাংলাদেশ কন্ট্রোলড এরিয়ায় তোর চেনা জানা যারা রয়েছে তাদের কাছ থেকে একটা ইনফরমেশন কালেক্ট করিস তো, যে ওই জায়গাটায় এই রিসেন্ট কোনো আর্কিওলজিক্যাল সার্ভে হয়েছে কিনা। মানে আমি বুবনের কাছ থেকে যা শুনলাম যে বীরসার উডবি নাকি ওইখান থেকেই ম্যানুস্ক্রিপ্টটা পেয়েছে। বেশ, খোঁজ নিয়ে নেব, অসুবিধা নেই। আর কিছু? না, এই মুহূর্তে আর কিছু মনে পড়ছে না, পড়লে আমি জানিয়ে দেবো। ওকে স্যার, নো ইস্যু। তাই কর্মকাণ্ডে আমার ভূমিকাটা কি ভাই? তোর ভূমিকাটা আপাতত শূন্য, তবে বলা যায় না, যে কোনো সময় তোকে দরকার পড়তেই পারে। প্রতিবারই তো দেখি যেই কেসগুলোতে তো দূর দূর অবধি কোনো সম্পর্ক থাকার কথাই নয়, সেগুলো দি এন্ড হয় তোর সাথেই। তাই থাকলেও থাকতে পারে। ওকে ওকে গাইস, তাহলে আপাতত এই অবধি থাক। সকলে বাড়ি ফিরে একটা কল করে দিস আমায়, কেমন? ও তার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রত্যেকে খুব সাবধানে থাকবি কিন্তু। এইবার বিষয়টা কিন্তু ইন্টারন্যাশনাল। ইতিমধ্যেই উই হ্যাভ লস্ট 2 লাইভস। অপরাধীদের হাত কিন্তু অনেক লম্বা, তার একটা আঁচ কিন্তু আমি পেয়েছি, তাই তোদের সবাইকেই আমি সাবধান করছি। শেষের কথাগুলো বলার সময় ভূষণের কণ্ঠে গাম্ভীর্যের ছাপ খুঁজে পেল বাকিরা। তাই বেরোনোর সময় প্রতিবারের মতো হাসি ঠাট্টা আজ আর করল না। সকলে নিঃশব্দে যে যার মতো চলে গেল। ভূষণ সেলফোন বের করে নীলকে কল করে নিল। নীল, এই ভিক্টোরিয়ার সামনে চলে আয়। ইন্দিরা গান্ধী সরণি ধরে ভূষণের গাড়ি প্রথমে গেল আলিমুদ্দিন স্ট্রিট। সময় লাগলো মিনিট 15 মতো। সেখানেই কমিশনার স্যারের আদি বাড়ি মার্কস হাউস। 24x7 কড়া সিকিউরিটি গার্ড তার বাড়িটাকে পাহারা দেয়। যেহেতু ভদ্রলোকের বাড়ির নিচের তলাতেই তৈরি করা হয়েছে একটা ছোট মতো কিউরিও শপ, তার উপর আবার নিজে এসব জিনিসের ভীষণ কদর করেন, তাই ব্যক্তিগত উদ্যোগে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে এইসব অ্যান্টিক পিসগুলোকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে দুবার ভাবেন না। জনা 25 দৈত্য হাতে AK-47 নিয়ে সর্বদা ঘোরাঘুরি করে বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত। প্রথম যেদিন ভূষণ কমিশনারের এই শখ এবং শখ সংরক্ষণের বাড়াবাড়ি রকম ব্যবস্থার সাথে পরিচিত হয়েছিল, সেদিন সে মনে মনে কমিশনারকে বিদ্রূপ করেছিল এই বলে যে মানুষের টাকা থাকলে সে কত ধরনেরই না বাজে খরচ করতে পারে। সেই বাজে খরচ আজ ভূষণের কাজে লেগেছে। ভূষণ ভালো মতো জানত এই শহরে খুব কম জায়গায় এই ধরনের সিকিউরিটি সিস্টেম রয়েছে, তাই তার অনুপস্থিতিতে বুবুন সর্বাধিক নিরাপত্তা পাবে এই স্থানেই। কমিশনারের সাথে তার পরিচয় বহু বছরের, তার উপরে আবার এখন নতুন করে একটা কারণ এসে জুটেছে। সেটা হলো কমিশনারের বিলেত ফেরত মেয়ে শ্রদ্ধা। কেমব্রিজ থেকে ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে অবশেষে সে দেশে ফিরেছে। ফিরেই তার আচমকা একদিন আলাপ ভূষণের সাথে। ভূষণ সেদিন কমিশনারের সাথে খুব জরুরি একটা মিটিং সারার জন্য 8 ঘন্টার জন্য এসেছিল। আর সেই যে এসে স্বল্পক্ষণের চোখাচোখি, ব্যাস তারপর কেমন করে যেন ব্যাপারটা হয়ে গেল। দুজনেরই ভীষণ ব্যস্ত শিডিউল, যাকে একদিক থেকে বলে মরার সময় নেই, সেই রকম চরম ব্যস্ততার মধ্যেও
ইদানিং দুজন দুজনের জন্য দুদণ্ড সময় ঠিক বের করে নেয়। যাই হোক, মার্কস হাউসের গ্যারেজে গাড়ি পার্ক করে নীলকে সাথে নিয়ে ভেতরে চলে গেল ভূষণ। বাড়ির চাকর থেকে শুরু করে রান্নার লোক, গার্ড সকলেই ভূষণের মুখ চেনে, তাই কেউ তাকে আটকাল না। দুজনে মিলে তারা প্রবেশ করল কমিশনারের রাজকীয় বৈঠকখানায়। সেখানে তখন কমিশনার ছিলেন, বুবুনের সাথে কথা বলছিলেন। ভূষণ যে পেছনে এসে দাঁড়িয়েছে, ভদ্রলোকের সেদিকে খেয়াল নেই। কথার মাঝে দরজার দিকে বুবুনের চোখ যেতেই সে সঙ্গে সঙ্গে কথা থামিয়ে সোফা থেকে এক লাফে নেমে দৌড়ে গিয়ে ভূষণের কোমর জড়িয়ে ধরে। তাকে দেখে কমিশনারেরও নজর যায় সেই দিকে। আরে চন্দ্রভূষণ যে, তুমি এসে পড়েছো? এসো এসো এসো, ভেতরে এসো। আর তোমার সঙ্গে ইনি কে? এ হচ্ছে আমার বন্ধু কাম অ্যাসিস্ট্যান্ট নীল রাহা। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, তুমিও বসো। বলে কমিশনার সামনে রাখা সোফার দিকে নির্দেশ করে দরজার দিকে মুখ বাড়িয়ে ডাক দেন, কালীপদ, আরে ও কালীপদ। দূর থেকে বাংলা আর হিন্দি মেশানো একটা শঙ্কর ভাষায় কালীপদ সাড়া দেয়, জি দাদা বাবু। শোনো, 3 প্লেট ফিশ চপ আর 4 কাপ চা নিয়ে এসো, যাও। লাদাহু মালিক। স্যার, আবার এইসবের কি দরকার ছিল? খানিকটা লজ্জিত হয়ে ভূষণ বলে। তবে সেসবকে দিব্যি অগ্রাহ্য করে কমিশনার হেসে বলে, তোমাদের মতো বয়সে আমি যদি এসব পেতাম তাহলে যে আনাচ্ছে তাকে বলতাম আরো 3 প্লেট নিয়ে এসো। হ্যাঁ, ছোট বয়সে আমি একেবারে 2 কান কাটাছিলাম, বুঝলে? যাই হোক, সেসব বাদ দিলাম, কাজের কথায় আসি। তোমার এই ভাইয়ের কাছ থেকে আমি সবটা শুনলাম। কেস তো ভীষণ ক্রিটিক্যাল চন্দ্রভূষণ, কি ভাবছো এটা নিয়ে? হ্যাঁ স্যার, আপাতত আগে ভেবেছি যে ম্যানুস্ক্রিপ্টটা আগে উদ্ধার করব। একটা সামান্য পুঁথি নিয়ে এত মাথা ব্যথা কার এবং কেন, সেইটা জানার জন্য আগে আমাদের পুঁথির ভেতরের জিনিসগুলোকে বুঝতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা শোনো, তুমি যতদিন না এসব ঝামেলা মেটাচ্ছ ততদিন তোমার ভাই আমার বাড়িতেই থাকবে। তুমি কাজে কমে ব্যস্ত থাকবে, যখন ছেলেটাকে দেখবে কি করে? হ্যাঁ, তাই আমি তোমার কাছে প্রস্তাবটা রাখলাম। আসলে স্যার, আমিও আপনার কাছে এসেছিলাম সেই আর্জি নিয়েই। আপনি আমার আগেই আমার মনের কথাটা বলে দিলেন। আচ্ছা, ওই বিরসা নামক ছেলেটার অবস্থা এখন কেমন? হসপিটালে তো যাওয়া হয়নি স্যার, দেখি ফেরার সময় একবার ঘুরে আসব। ওখানেও যদিও কয়েকজন কনস্টেবল আমি রেখে এসেছি, তবে... আরে তুমি কি পাগল নাকি চন্দ্রভূষণ? অমন নটোরিয়াস ক্রিমিনাল গ্যাংয়ের অ্যাটাক ওই ছাপোষা ভুঁড়ি বের করা হাবিলদারগুলো পারবে? উফ, তুমি তো একবার আমায় জানাবে নাকি? দাঁড়াও দাঁড়াও, একটা কল করি। এই বলে কমিশনার একটা নাম্বার বের করে কল করেন। প্রথমবার রিং হয়ে কেটে গেল, পরের বার রিসিভড হলো। কমিশনার সোফা ছেড়ে উঠে বৈঠকখানায় পায়চারি করতে করতে কলে অনেকক্ষণ ধরে কথা বললেন। এর মধ্যে একজন চাকর এসে একখানা সুবিশাল ট্রে নামিয়ে রাখল সেন্টার টেবিলের ওপর। এই ট্রের মধ্যে আবার 4খানা প্লেট ছিল। 3টে প্লেটে ধোঁয়া ওঠা গরম গরম ফিশ চপ আর একটা প্লেটে 4 কাপ চা। কমিশনার দীর্ঘক্ষণের কথোপকথন শেষ করে পুনরায় নিজের জায়গায় এসে বসলেন। তারপর প্রত্যেকে নিজের নিজের প্লেট তুলে নিল। গরম চায় একটা মুখ্যম চুমুক দিয়ে কমিশনার বলল, এইমাত্র 10 জনের একটা টিম পাঠিয়ে দিলাম হাসপাতালে। তোমাকে আর যেতে হবে না, রাতও হয়েছে। তুমি বরং বাড়ি গিয়ে পরবর্তী কাজকর্মগুলো করো, আর আমাকে আপডেটটা দিতে থাকবে। কমিশনারের সাথে আরও বেশ কয়েকটা কথা সেরে নিয়ে নীলকে নিয়ে ভূষণ বেরিয়ে গেল। তার আগে অবশ্য বুবুনকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দিয়েছিল যে তাকে এখানে রেখে যাওয়া হচ্ছে কেন। বেরোনোর সময় শ্রদ্ধার সাথে দেখাও হয় ভূষণের, তাকেও বলে দিয়ে যায় বুবুনকে চোখে চোখে রাখতে। এরপর তার পুলিশ জিপ কলকাতার ব্যস্ত রাস্তার নিত্যদিনের যানজট কাটিয়ে প্রথমে নিউ আলিপুরে থামল নীলকে তার বাড়িতে ড্রপ করার জন্য। তারপর সোজা এসে থামল নিজের আবাসস্থলে অর্থাৎ ভূষণের বাড়িতে। ঠাকুরপুকুর চত্বরে ভূষণ তার মাকে নিয়ে তার মামার বাড়িতে থাকে। মামার বাড়ি এখন নামমাত্রই, না আছে মামা, না আছে মামার পরিবার। দাদু বীরেন্দ্রলাল সাহা গত হয়েছেন আজ থেকে বছর 10 আগে। তার এক ছেলে, এক মেয়ে, কমল এবং রুমা। যৌবনকালে কমলের এক প্রেয়সী ছিল, কিন্তু শেষ অবধি তার সঙ্গে আর সংসার করা হয়নি, তাই সে রয়ে গেল চিরকুমার। বাবার মৃত্যুর পর সে তার বোনের বিয়ে দিল সম্ভ্রান্ত পরিবারে। এরপর বোনের কোল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান, সেই হচ্ছে আজকের চন্দ্রভূষণ দেব।
হাসপাতালে ভাগ্নেকে প্রথমবার দেখতে গিয়েই ভগ্নিপতির হাতে নিজের সমস্ত সম্পত্তি এবং বাড়ির দলিল তুলে দেয় কমল। ভূষণের বাবা এতে প্রচণ্ড আপত্তি করেছিল, তাই কমল বাধ্য হয়ে বোনের নামে সমস্ত কিছু লিখে দিয়ে পাকাপাকিভাবে পণ্ডিচেরি চলে যায়। বীরসার বাড়িতে সাত সকালে ঘটে যাওয়া মারাত্মক রক্তারক্তির খবর ইতিমধ্যে সারা পাড়া জেনে গেছে, যার ফলে রীতিমতো সকলে আতঙ্কিত। যে বিবেকানন্দ কলোনি সন্ধ্যের পর থেকে গমগম করে বাচ্চা থেকে বুড়ো সবার কথাবার্তা হাসি ঠাট্টায় মুখরিত হয়ে ওঠে, সেই বিবেকানন্দ কলোনিতে আজ নেমে এসেছে শ্মশানের নিস্তব্ধতা। প্রত্যেকে নিজেদের বাড়ির মধ্যে ভয়ে সিঁটিয়ে রয়েছে। পথে ঘাটে জীবিত প্রাণের পরিচায়ক হয়ে ঘুরে বেড়াচ্ছে কেবলমাত্র কয়েকটা কুকুর। ওরাও যেন ডাকাডাকি ভুলে গেছে। ভূষণের গাড়িটা এমনি দিনে ঢুকতে দেখলেই তারা তারস্বরে চিৎকার করে। তারপর গাড়ির পেছন পেছন দৌড়তে দৌড়তে তার বাড়ি অবধি আসে বিস্কুট খাওয়ার লোভে। সেসবের কিছুই হচ্ছে না দেখে ভূষণের একাধারে যেমন প্রচণ্ড অস্বস্তি হয়, তেমনি ক্ষোভও জন্মাতে থাকে মনের মধ্যে। বাড়ি ফিরে মায়ের সাথে চটপট রাতের খাওয়া সেরে নিয়ে মাকে যাবতীয় ওষুধ পালা খাইয়ে শুইয়ে দেয়। আজ রাতে যে ভূষণ বাড়িতে থাকবে না সেটা মাকে বলেনি। মা হার্টের পেশেন্ট, তার উপর ছোট ছোট বিষয় নিয়ে বড্ড চিন্তা করে, তাই অন্যান্য ওষুধের সাথে কম পাওয়ারের ঘুমের ওষুধও দিয়ে দেয়, যাতে এক ঘুমে তিনি সকাল করতে পারেন। এরপর সে চলে যায় বীরসার বাড়ি। সকাল থেকে ফোর্স এসে গোটা বাড়িটাকে পাহারা দিচ্ছে। ভূষণের কড়া নির্দেশ ছিল এই বাড়ির আশেপাশে যদি কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে যেন ফোর্স তাকে আটক করে, প্রয়োজন হলে অ্যাকশন নেয়। এই সমস্ত কিছুই ওই ম্যানুস্ক্রিপ্টটার জন্য। এখন সময় এসেছে ওটাকে চাক্ষুষ করার। দ্রুত গতিতে বাড়িতে ঢুকে সোজা সিঁড়ি ধরে দোতলায় বীরসার ঘরে চলে যায় ভূষণ। বাইরে থেকে তালা দেওয়া ছিল। ডুপ্লিকেট চাবির সাহায্যে তালা খুলে ভেতরে ঢুকে এগিয়ে যায় ঘরের উত্তর দিকে রাখা রক্তচন্দন কাঠের আলমারিটার দিকে। এই আলমারিতেই রয়েছে ম্যানুস্ক্রিপ্টটা। সকালে গোলাগুলির চক্করে ঘরের একমাত্র টিউবলাইটটার দশাও বেহাল, তাই বাধ্য হয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভূষণ দেখতে থাকে আলমারিটাকে। বেশ কিছুক্ষণ এখানে সেখানে আলো ফেলেও সে এমন কোনো ছিদ্র বা অংশ খুঁজে পায় না যার সাহায্যে আলমারির পাল্লা খোলা যাবে। মাথাটা গরম হয়ে যায় তার। প্রচণ্ড রকম অস্থিরতা কাজ করতে থাকে তার মধ্যে। শেষে নিজেকে আর সামলে রাখতে না পেরে আলমারির গায়ে সজোরে মারে এক লাথি, আর ঠিক তখনই ক্যাঁচকুট শব্দ করে ওঠে আলমারির একটা পাল্লা। ভূষণ প্রথমটায় বুঝতে পারে না এটা হলো কি করে। তারপর যে জায়গাটায় লাথি মেরেছিল সেই জায়গাটা অনুমান করে লাইট ফেলতেই দেখে আলমারির ওই নির্দিষ্ট অংশ বাইরের দিকে ঠেলে বেরিয়ে এসেছে। ও আচ্ছা, তার মানে এটার মেকানিজম আর 5টা সাধারণ আলমারির মতো নয়। যাক বাবা, ঠাকুর ঠাকুর করে খুলে গেছে, এই ভালো। এবার যার খুঁজে আসা সেটা কোথায় দেখি। আলমারি খুলতে যতটা ঝামেলা পোহাতে হয়েছিল, ম্যানুস্ক্রিপ্টটা খোঁজার ক্ষেত্রে হয়তো তার থেকেও বেশি ঝামেলার সম্মুখীন হতে হবে, এমন একটা ভাবনাই ভূষণের মাথার মধ্যে চলছিল। কিন্তু এবার আর তেমন কিছু হলো না। আলমারির পাল্লা দুধারে হাট করে খুলে ফেলতেই সেই বহু মূল্যবান কাঙ্ক্ষিত বস্তুটি নিজে থেকেই ভূষণের চোখের সামনে ধরা দিল। লাল শালুতে মোড়া বর্গক্ষেত্রাকার একটি বস্তু। ভূষণ অত্যন্ত সাবধানতার সাথে সেটা বের করে এনে নিজের ব্যাগে ভরে ফেলল। তারপর হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়ির কাঁটা 12টার ঘরে যাবে যাবে করছে। মোবাইলটা পকেট থেকে বের করে রমাকান্তের নাম্বারে কল করল। হ্যালো রমা? হ্যাঁ বল চন্দ্র। ম্যানুস্ক্রিপ্ট এখন আমার হাতে। কি বলছিস কি ভাই? ইয়েস মাই ব্রাদার। এই শোন, তুই রেডি হ, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। ওকে ওকে ওকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 1:15। চন্দ্রভূষণের সিক্রেট অফিসে উপস্থিত কেবলমাত্র 2 জন, চন্দ্রভূষণ নিজে, সাথে তার বন্ধু রমাকান্ত। যে টেবিলটাকে ঘিরে অন্যান্য দিন তারা নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে, সেই টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক জিনিসপত্র। বিভিন্ন রকমের ও সাইজের কয়েকটা ম্যাগনিফাইং গ্লাস, গ্লাভস, 1 কপি পরিমার্জিত চর্যাপদ এবং আরও অনেক কিছু। ইলেকট্রিক কেটলিতে চা করতে দিয়ে এসে একটা চেয়ার টেনে রমাকান্তের পাশে ভূষণ বসল। রমাকান্ত ইতিমধ্যে লাল শালু থেকে ম্যানুস্ক্রিপ্টটা বের করে টেবিলের ওপর রেখে তার প্রথম পাতাটা খুলে ধরেছে। অত্যন্ত খুদে খুদে হরফে লেখা হয়েছে, যার কারণে ম্যাগনিফাইং গ্লাস ছাড়া খালি চোখে সেগুলোকে বোঝা যাচ্ছে না। রমাকান্ত একবার করে চোখের সামনে ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে আসে, তারপর তার ডায়েরিতে কিছু লিখতে থাকে।
এর মধ্যেই বার কয়েক ভূষণ জিজ্ঞেস করেছে যে রমাকান্ত কি কি তথ্য জানতে পারল, তবে সেদিকে রমাকান্ত আমল দেয়নি। শেষটায় ভূষণের কৌতূহল সামলাতে না পেরে চেয়ার ছেড়ে উঠে নিজেই দেখার চেষ্টা করল। আরে আরে কি করছিসটা কি? আরে ধুর, তোকে কতবার বলছি এর মধ্যে কি লেখা আছে সেটা বল। তুই তো পাত্তাই দিচ্ছিস না, তাই তো আমাকে উঠতে হলো। আর তুই এমন ভাবে উঠলি যে আর একটু হলেই এই সুখ্যাতি সূক্ষ্ম তালপাতা দুষ্প্রাপ্য পুঁথিটা ক্ষতি হয়ে যেত। এত অধৈর্য কিসে বুঝি না বাবা। আমাকে ঠিক 5 মিনিট টাইম দে, তাহলেই পুঁথির ফার্স্ট পার্টটা পড়া হয়ে যাবে, তারপর তোকে খুলে বলছি। রমাকান্তের কথায় ভূষণ শান্ত ছেলের মতো আবার তার চেয়ারে গিয়ে বসে। সময় এগিয়ে চলল নিজের গতিতে। 1:30 থেকে 1:35 হতেই ভূষণ আবার উঠতে যাচ্ছিল। ইশারায় তাকে বসতে বলে রমাকান্ত অতি সাবধানে পুঁথিটা বন্ধ করে দিল। তারপর কেটলি থেকে গরম চা কাপে ঢেলে আরেকটা চেয়ার টেনে বসল ভূষণের সামনে। বাবা, তা কি আবিষ্কার করলি শুনি? রমাকান্ত চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পুঁথিটার নাম শিলভদ্রপট, রচনাকাল আনুমানিক 1020 বঙ্গাব্দ। পুঁথির বিষয়বস্তু আপাতত যা বুঝেছি 2 রাজার রাজ্য শাসন। পড়ে এগোলে হয়তো আরও কিছু জানতে পারবো, তবে তথ্যের পাশাপাশি এটার রচনা শৈল যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক দিক থেকে এর গুরুত্ব কিন্তু বিশাল। বলতে বলতে রমাকান্তের 2 চোখ জলজল করে ওঠে। সঙ্গে সঙ্গে ভূষণ কৌতূহলী স্বরে প্রশ্ন করে, কিরকম? অনেকগুলো পয়েন্ট আছে, ধরে ধরে বলি। প্রথম পয়েন্ট, এটা হচ্ছে একটা দোভাষী পুঁথি। দোভাষী অর্থাৎ বিভিন্ন ভাষার সংমিশ্রণে লেখা। ঐতিহাসিক মহল এবং ভাষাতাত্ত্বিকরা মনে করেন রফিক গরিবুল্লাহ হচ্ছেন দোভাষীর পুঁথির প্রথম সার্থক কবি। তিনি 18 শতকের কলকাতা, হাওড়া, হুগলি, ভুটসুট এবং মান্দারান এলাকায় অশিক্ষিত এবং অল্প শিক্ষিত মুসলিমদের সুবিধার্থে রোজকার ব্যবহারের বাংলা ভাষার সাথে ফরাসি এবং আরবি মিশিয়ে এই ধরনের সাহিত্য সৃষ্টি করতে থাকেন। যেমন ধর ইউসুফ জুলেখা, আমির হাজমা ইত্যাদি। 19 শতক অবধি বহু কবি এই দ্বারা ফলো করেছেন। এটাই আমরা এখনো অবধি জেনে এসেছি, কিন্তু এই পুঁথি সম্পূর্ণ অন্য কথা বলছে। গরিবুল্লাহ যে রীতি এনেছিলেন 1800 শতকে, সেই রীতি অলরেডি 10-এর শুরুতেই কেউ একজন লিখে ফেলেছেন। তার নাম পুঁথি পড়ে যা বুঝলাম, তার নাম হচ্ছে রত্নসম্ভব। তিনি ছিলেন শতপর্ণ রাজ্যের সেনাপতি। এই পুঁথিতে বলা হয়েছে শতপর্ণ এবং কালীমতি এই 2 রাজ্য অবস্থিত ছিল শিলাভদ্রা নদীর তীরে, এপার আর ওপার। এই ওয়েট, আগে পুঁথির বিষয়টা আমরা শেষ করি। পুঁথির বৈশিষ্ট্য নিয়ে তুই আর কি কি বলছিলি যেন? আরে দাঁড়া, সেটা বলার আগে পুঁথির কনটেক্সটটা বলে দিতে দে। 30 পাতার পুঁথির সারমর্ম বিশাল। তাও আমি তোকে আগে ইনশর্ট বলে দিই, তাহলে তুই নিজেই বুঝতে পারবি কিছুটা। আচ্ছা বেশ, তাই বল। শোন, পুঁথিতে বলা হয়েছে বহু প্রাচীন শিলাভদ্রা নদীর 2 তটে অবস্থান করেছে 2 রাজ্য, শতপর্ণ এবং কালীমতি। উভয় রাজ্যই একে অন্যের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রেখে যুগের পর যুগ আপন মহিমায় অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। রত্নসম্ভব ছিল এই শতপর্ণ রাজ্যের প্রধান সেনাপতি। পিতৃবিয়োগের পর নিজের দক্ষতা এবং পরাক্রমশালী চরিত্রের কারণে রাজার অত্যন্ত ঘনিষ্ঠ পদ লাভ করেছিল। অন্যদিকে কালীমতি রাজ্যের রাজা সিংদহল ভারতরত্ন এবং তার দ্বিতীয় স্ত্রী পদ্মমালা দেবীর একমাত্র কন্যা সুচন্দ্রার সাথে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে রত্নসম্ভব। প্রতিবেশী রাজ্য যেহেতু, তাদের সম্পর্ক সুসম্পর্ক, তাই আসা যাওয়া থেকেই এই আলাপ। আস্তে আস্তেই তাদের মধ্যে আলাপ জমে ওঠে। তখন রত্নসম্ভবের বয়স 25 এবং সুচন্দ্রা 14। সেই সময় একজন পুরুষের 25 বছর বয়স মানে বুঝতেই পারছিস অনেকটাই বয়স। এদিকে সুচন্দ্রারও বিয়ের বয়স হয়ে গেছে। দীর্ঘদিনের আলাপ এবং বন্ধুত্ব থেকে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা অনেকটাই বৃদ্ধি পায় এবং বৃদ্ধির মাত্রা এতটাই যে মনে মনে রত্নসম্ভবকে সুচন্দ্রা নিজের স্বামী রূপে বরণ করে নেয়। বসন্তের এক বিকেলে সে তার মনস্কামনা জানায় রত্নসম্ভবকে।
প্রত্যুত্তরে রত্নসম্ভাবও যে সুচন্দ্রাকে ভালোবাসে সেটা সুচন্দ্রা জানতে পেরে আনন্দের আত্মহারা হয়ে পড়ে। এদিকে দুই রাজ্যের রাজ পরিবারই কেউ এই সম্পর্কে কথা জানত না, এবং যতদিন জানতে পারেনি ততদিনই ভালো ছিল, কারণ জানার পরই শুরু হয়েছিল একের পর এক সমস্যা, ষড়যন্ত্র, বিশাল ষড়যন্ত্র। এই দুই রাজ্যের মিলিত শক্তির সামনে তৎকালীন বঙ্গদেশে তাবর তাবর রাজারা মাথা নেওয়াতে বাধ্য হতো। আর সেই কারণে কিছুজন যেমন সমঝে চলতো, আবার কিছুজন এমনও ছিল যারা মনে মনে চাইতো এই দুই মিত্র শক্তি বন্ধন যাতে শেষ হয়ে যায়, আর এর জন্য তারা অবশ্য সুযোগ খুঁজত। দুর্গরাজ ছেত্রী ছিলেন তাদের মধ্যেই একজন। এই একটি মাত্র চরিত্রের জন্য সৎপন্ন এবং কালীমতী সাম্রাজ্য পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। কিভাবে ঘটল সেই ঘটনা এবার বলি শোন। ছেত্রী বংশ অতীতে আজকের খুলনা জেলার আশেপাশের অঞ্চলে শাসন করত। তারপর সেই স্থান নিজের করায়ত্ত করেন সিংদহলের পূর্বপুরুষরা। দুর্গারাজের প্রপিতামহ বাসবরাজ যুদ্ধে পরাজিত হন এবং সিংদহলের পূর্বপুরুষের হাতে নিহত হন। কোনো ক্রমে শত্রুদের নাগাল ছাড়িয়ে বাসবরাজের বাকি পরিবার অন্যত্র প্রস্থান করে। সেই সময় থেকে একটা চাপা ক্ষোভ তাদের মধ্যে দানা বাঁধতে শুরু করে। বংশ পরম্পরায় সেই ক্ষোভ বাড়তে বাড়তে সর্বনাশী আক্রোশের রূপ নেয়। এই আক্রোশ দুর্গরাজকে অন্ধ করে তুলেছিল, তবে তিনি ছিলেন অত্যন্ত কুটিল এবং ধূর্ত। হঠকারিতার পরিবর্তে কূটনৈতিক আশ্রয় নিয়ে নিজের কার্যসিদ্ধি করতেন। যুবক বয়সে তিনি ভালো শিকারী ছিলেন। বাঘ মারার নেশায় ঘুরতে ঘুরতে তার পা পড়ে শিলভদ্রের উপকূলে, অর্থাৎ আজকের ভারত অধিষ্ঠিত অঞ্চল সুন্দরবন। এই পুঁথিতে অন্তত সেই রকমই ইঙ্গিত রয়েছে, কারণ ম্যানগ্রোভ বনাঞ্চলের আভাস আছে। আর তুই তো জানিস ম্যানগ্রোভের সবচেয়ে বড় অঞ্চল হলো সুন্দরবন। যাই হোক, বাঘ শিকার করতে গিয়ে তিনি তার অজান্তেই সুচন্দ্রার প্রাণ বাঁচান। বনের মধ্যে ঘুরতে ঘুরতে সুচন্দ্রা অনেকটা গভীরে ঢুকে পড়েছিল। ফেরার পথ হারিয়ে ফেলে বাঘের আস্তানার দিকে ভুলবশত এগিয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট মানুষ খেকোর সামনে পড়ে যায়। সেই সময় দেবদূতের মতো দুর্গরাজ ছেত্রী সেখানে উপস্থিত হয়ে বাঘের পঞ্চপ্রাপ্তি ঘটান এবং সুচন্দ্রা তার রাজ্যের সীমানায় পৌঁছে দিয়ে ফিরে যেতে উদ্যত হলে সুচন্দ্রা তাকে আটকায়। সে তাকে তার সাথে রাজমহলে নিয়ে যায় এবং তার বাবা সিংদহলকে সমস্তটা খুলে বলে। এর ফলে একদিকে যেমন নিজের মেয়ে রক্ষাকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য সিংদহল তৎপর হয়ে ওঠেন, অন্যদিকে দুর্গরাজ তার অপরিচিত শত্রুর পরিচয় পেয়ে সঙ্গে সঙ্গে নিজের পরিচয় প্রকাশ করে বলেন যে যদি মহারাজ দুর্গরাজ তার রাজ্যপাট ফিরিয়ে দেন তাহলেই তিনি কৃতার্থ বোধ করবেন। অবশ্য এর জন্য সে মহারাজকে কর দেবে, তার অধীনে থেকে রাজ্য শাসন করবে। সিংহদমন ভাবলেন এতে আর ক্ষতি কি? সর্বহারাকে যদি রাজ্য দিয়ে দেন সে তো আর বিরুদ্ধাচরণ করতে পারবে না, আর যদিও করে তাহলে তাকে দমন করতে লাগবে বড়জোর কয়েক ঘন্টা। তাই তিনি দুর্গরাজকে তার রাজ্য ফিরিয়ে দেন। দুর্গরাজ এরপর তার পরিবার সমেত উঠে এলেন কালীমতির রাজ্যে। আর এরপর থেকেই সে তার আসল খেলা শুরু করতে লাগলো। ভেতরে অনেক গল্প আছে, এত জেনে লাভ নেই, তাই একদম সংক্ষেপে বলে শেষ করি। ছেত্রী রাজ্যের সীমানায় ছিল ঠিক কালীমতি ও সৎপন্ন দুই রাজ্যের সীমান্ত, অর্থাৎ আজকের ভারত অধিষ্ঠিত সুন্দরবন এবং বাংলাদেশ অধিষ্ঠিত যে সুন্দরবনের সীমারেখা ধরে নিয়ে পারি সেইখানে। ছেত্রী বুদ্ধি করে সিংহ দমনে বিশ্বাস অর্জন করতে শুরু করল। রাজা দেখলেন এ অতি উত্তম পাত্র, শত্রুতার পরিবর্তে সে বরং রাজ্যের হিতে কাজ করছে। তাই এক সময় দুর্গরাজকে তিনি তার ব্যক্তিগত সচিবের পদে বসালেন। ছেত্রীও এমন একটা দিনের জন্যই অপেক্ষা করছিল। রাজার বিশ্বাস অর্জন করার পর সে ধীরে ধীরে তার কান ভাঙাতে শুরু করে। সে এতদিনে দুই রাজ্যের অভ্যন্তরীণ ব্যবস্থা এবং দুর্বলতা দুই ভালোভাবেই বুঝে নিয়েছিল। সে জানত
দুই রাজ্যের একেবারে সীমান্তবর্তী অঞ্চলে মানুষের মধ্যে মোটেও বনিবনা হতো না। তার কারণ ছিল তাদের উপাস্য। সৎপন্ন রাজ্যের লোকেরা মানত বীরেশ্বর গাজীকে এবং কালীমতির লোকেরা মানত শাও বিবিকে। কিংবদন্তি প্রচলিত এমন ছিল যে শাও বিবি বারবার বীরেশ্বর গাজীকে যুদ্ধে পরাজিত করে, তাই সেই সূত্র ধরেই তাদের ভক্তের মধ্যে বিবাদ শুরু হয়। দুর্গরাজ এতদিনে নিজের একটা লোকবল তৈরি করে নিয়েছিল যারা ছিল তার অত্যন্ত অনুগত। পয়সার লোভ দেখিয়ে তাদের ব্যবহার করে ওই সীমান্ত প্রদেশের মানুষজনের আস্থার ওপর আঘাত হানার জন্য। দুই রাজ্যের সীমানায় দুই তরফের পক্ষ থেকে বীরেশ্বর গাজী এবং শাও বিবির দুটি মন্দির তৈরি করা হয়েছিল। রাতের অন্ধকারে দুর্গরাজের লোকজন অতর্কিতে সেই মন্দিরে গুলি আক্রমণ চালায়, মন্দিরে বিগ্রহ ভেঙে তছনছ করে দেয়। পরের দিন সকালে দুই তরফের লোক তাদের উপাসনায় গিয়ে এমন দশা দেখে একে অন্যের প্রতি মারমুখী হয়ে ওঠে। প্রচণ্ড রক্তারক্তি হয়েছিল। এমন অবস্থায় বিবাদ মেটাতে দুই রাজ্যের রাজা ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যস্থতায় সেই যাত্রায় হাতাহাতি থামে বটে। তারা ভাবলেন বিক্ষিপ্তভাবে দুটো মন্দিরের পরিবর্তে একই মন্দিরের দুটি কক্ষে যদি উপাস্য পুজো শুরু করা হয় তাহলে সেই সুবাদে দুই মতের মানুষের মধ্যে মেলামেশার একটাই সুযোগ তৈরি হবে। তারা তাদের শত্রুতা ভুলে সম্প্রীতির সূত্র স্থাপন করবে। এখন এই পদক্ষেপকেই কাজে লাগিয়ে দুর্গরাজ তার অন্তিম আঘাত আনে দুই রাজ্যের ওপর। কালীমতি রাজ্যের সর্বস্তরে মানুষের মধ্যে দায়িত্ব নিয়ে সে বিষ ছড়ায়, প্রচার করে যে রাজা বিধর্মীদের মতো আচরণ করছে। ভিতরে ভিতরে এমনভাবেই সে ষড়যন্ত্রের জাল ছড়াতে থাকে যে কারোর কিছু বুঝে ওঠার আগেই সীমান্ত প্রদেশের পাশাপাশি রাজ্যের সর্বজনের মাঝে এই তিক্ততাই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। পরিণাম হিসাবে ক্ষয়ক্ষতি যুদ্ধ মারাত্মক আকার ধারণ করে। তুমি শুধু ভাবো ভূষণ, ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে একটা ধূর্ত লোক দুটো রাজ্যকে সর্বনাশ করে দিল, যেখানে রাজশক্তি পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারল না। কিন্তু আমি ভাবছি রত্ন সম্ভব এইসব জানলো কি করে? আর তার এই লেখা এত বছর ধরে আস্ত ছিলই বা কি করে? তোর প্রথম প্রশ্নের উত্তর রয়েছে পুঁথির শেষ পাতায়। সেখানে আহত রত্নসম্ভব লিখেছেন দুর্গরাজ ছলের আশ্রয় নিয়ে রত্নসম্ভব এবং সুচন্দ্রার প্রেমের সম্পর্কে কথা জানতে পেরেছিলেন। সুচন্দ্রাকে সে ভোগ করতে চেয়েছিলেন, তাই যখন দুই রাজ্যের যুদ্ধের আগুন জ্বলছে সেই সময় অসহায় সুচন্দ্রাকে সে রত্নসম্ভবের চোখের সামনে ভোগ করে এবং তাকে হত্যা করে। রত্নসম্ভবের পক্ষে তাকে আটকানোর কোনো উপায় ছিল না, কারণ সে প্রচণ্ড আহত হয়েছিল। তাই সুচন্দ্রার উপর নারকীয় অত্যাচার চালানোর পর যখন দুর্গরাজ তার দলবল নিয়ে অন্যত্র চলে যায়, তখন অসহায় রত্নসম্ভব তার মৃত্যুর আগে সেই সমস্ত চক্রান্তের কথাই পুঁথিতে লিখে রেখে যান, যাতে সত্যতা প্রকাশ্যে আসতে পারে। আমার মনে হয় সে তার অথবা তার প্রিয়সীর রক্ত দিয়ে এই পুঁথি লিখেছে। তাই ভালো করে লক্ষ্য করলে তুমিও এর মধ্যে শুকনো রক্তের গন্ধ পাবে। পাণ্ডুলিপির সারমর্ম আদতে যে এক ঘৃণ্য চক্রান্তের জীবন্ত দলিলে পরিণত হবে সেটা ভূষণ অনুমান করতে পারেনি। রমাকান্ত যতক্ষণ ধরে পুরো ঘটনাটা ব্যক্ত করছিল, ভূষণও নিজের নোটপ্যাডে ঘটনার স্পেসিফিক কিছু পয়েন্ট লিখে রাখছিল। সাথে মাথার মধ্যে বিষয়টা নিয়ে ক্রমাগত ভেবেও যাচ্ছিল। বিক্ষিপ্তভাবে কতগুলো পয়েন্ট উঠে আসছে। একটা প্রাচীন ম্যানুস্ক্রিপ্ট, তার জন্য একাধিক হত্যা এবং হত্যার চেষ্টা, এবং ম্যানুস্ক্রিপ্টের মধ্যে রয়েছে দুটো রাজ্যের করুণ পরিণতির ইতিবৃত্তি। কিন্তু এর সাথে দুটো দেশের কন্ট্রোভার্সি জড়িয়ে আছে। কোন দুটো দেশ? ভারত, বাংলাদেশ, নাকি অন্য কোনো দেশ? অন্য কিছু তো আর মাথায় আসছে না ভূষণের। কিন্তু কন্ট্রোভার্সির আসল টপিকটা কি, মানে যার জন্য এত কিছু, এভরিথিং হ্যাপেন ফর দ্যাট রিজন, সেই পার্টিকুলার কন্ট্রোভার্সির আসল টপিকটা তাহলে কি? কি ভাবছিস ভূষণ? ভুরু জোড়ার মাঝখানটা টিপে ধরে গভীর চিন্তায় ডুবে গিয়েছিল ভূষণ। চেষ্টা করছিল নানা রকমভাবে ব্যাপারটা ভেবে দেখার।
রমাকান্তের ডাকে হুঁশ ফিরল। ভাবতেই তো পারছি না রে, তবে যা বুঝছি এই রহস্যের সমাধান কলকাতায় বসে কিন্তু মিলবে না। আমাদের একবার সেই স্থানে গিয়ে তদন্ত করতে হবে যেখান থেকে এর উৎপত্তি। আচ্ছা, ওই ম্যানুস্ক্রিপ্টে ওই যে দুজন উপাস্যের নাম বললি, ওনাদের কোনো বর্ণনা রয়েছে কি? মানে কেমন কি দেখতে, রূপ, রং, পোশাক পরিচ্ছদ এইসব? হ্যাঁ আছে। ও ভালো বললি, কিন্তু ওই বীরেশ্বর গাজী এবং শাও বিবি এদের বর্ণনার সাথে হুবহু মিলে যায় উপদেবতা দক্ষিণ রায় এবং বনো বিবির রূপ। অস্বাভাবিক সাদৃশ্য রয়েছে এদের। রমাকান্তের এই কথায় হঠাৎ করে ভূষণের মনে পড়ে আরেকটা কথা। সে তরাক করে লাফিয়ে উঠে বলে, রত্নসম্ভবের পুঁথির সারমর্ম বলার সময় তুই বলেছিলি যে কালীমতি এবং সৎপর্ণ রাজ্যের রাজারা তাদের সীমান্তবর্তী জনগণের পারস্পরিক বিবাদ মেটানোর জন্য একটা সাধারণ মন্দির তৈরি করেছিলেন, যেখানে একইভাবে বীরেশ্বর গাজী এবং শাও বিবি এই দুজন পুজো পাবে, এবং সেই মন্দিরটা দুটো রাজ্যের সীমানায় অবস্থিত ছিল, তাই তো? এখন যদি বীরেশ্বর গাজীর সাথে রাজা দক্ষিণ রায় ও শাও বিবির সাথে বনো বিবির আশ্চর্য রকম সাদৃশ্য করা যায়, তার মানে তো নিশ্চয়ই এটাও হতে পারে যে কলিমতি ও সৎপর্ণ রাজ্য দুটির অবস্থান আজকে সুন্দরবনের এই দুই অংশে, এবং এই দুই রাজ্যের সীমানায় প্রতিষ্ঠিত একটা মন্দির যেখানে আসতে পারে দুই রাজ্যের মানুষ, তাই তো ভূষণ? এক্স্যাক্টলি। দুজনের মুখের মধ্যেই একটা চাপা উত্তেজনা প্রকাশ পাচ্ছিল। দুজনেরই কেমন যেন মনে হচ্ছিল তারা তাদের অনুমানের ভিত্তিতে যেভাবে ঘটনাগুলোকে মেলাতে চাইছে, বাস্তবের সাথে হয়তো সেই অনুমানের মিল থাকলেও থাকতে পারে। ঘড়ির কাঁটায় তখন সময় দেখাচ্ছিল পাক্কা 3টে। তার মানে গভীর রাত নেমে এসেছে এই পুঁথিপত্রের পাঠোদ্ধার করতে করতে। রমাকান্তের এবার একটু ঘুম ঘুম পাচ্ছিল। এই রাত অবধি জাগার তার অভ্যেস নেই। সে খুব ভোরে উঠতে পারে ঠিকই, কিন্তু বেশি রাত অবধি জাগতে পারে না। ভূষণের অফিসে 6 জনের বসার মতো একটা লম্বা সোফা রয়েছে, তার উপরেই শুয়ে পড়বে বলে রমাকান্ত পুঁথিটা অত্যন্ত সাবধানে বন্ধ করে খানিকটা জল খেয়ে গলা ভিজিয়ে নিল। ঠিক এমন সময় ভূষণের ফোনে একটা ফোন ঢোকে। পকেট থেকে ফোনটা বের করে দেখে আব্দুলের নাম্বার। কলটা ধরে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে শোনা যায় আব্দুলের মর্মভেদী আর্তনাদ। ভূষণ! আব্দুল, আব্দুল, কি হয়েছে তো? তুই কোথায়? আব্দুল, আব্দুল! সঙ্গে সঙ্গে আব্দুলের চিৎকার ছাপিয়ে শোনা যায় একটা জোরালো গুলির শব্দ। আব্দুল, আব্দুল, এই কে ওখানে? সাহস থাকে তো নিজের পরিচয় দে শালা! ততক্ষণে রমাকান্তের ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গেছে। ভূষণের চিৎকার শুনে সে এগিয়ে এসেছে তার কাছে। ভূষণ ফোনটা স্পিকারে দিতেই শোনা গেল এক বজ্র কঠিন কণ্ঠস্বর। এরকম যে আর কতজন মরবে চন্দ্রভূষণ দেব, তা ভাবতে পারছিস না। যদি এরপরও আমার কথা না শুনিস তো... তোর সাহস থাকলে তুই সামনে আয়, তারপর দেখিয়ে দেবো কি বাঁচে আর কে মরে। চিন্তা নেই, চিন্তা নেই, কাল বিকেলের মধ্যেই তোর আমার সাক্ষাৎ হবে। তবে জায়গাটা আমি বলে দিচ্ছি, সেখানেই আসিস, কিন্তু একা আসবি। ওই ম্যানুস্ক্রিপ্টটা যেন তোর সাথে থাকে, ঠিক আছে? বল কোথায় আসতে হবে, বল। তোদের দেশের সুন্দরবনে বর্ডারের কাছে চলে আসবি কাল ঠিক বিকেল 5টার মধ্যে, ঠিক আছে? বেশ, তাই হবে। আর শোন শোন শোন, বেশি চালাকি করার চেষ্টা করবি না। মাথায় রাখবি তোর মা কিন্তু আমাদের কাছেই আছে। রাখলাম। মাত্র 1 মিনিটের কথোপকথন। ওপাশ থেকে ফোনটা কেটে যেতে রমাকান্ত তাড়াহুড়ো করে কম্পিউটারের সামনে বসতে যাবে। ভূষণ তাকে হাতের ইশারা করে থামায়, তারপর ঠোঁটের উপর আঙুল চেপে তাকে একদম চুপ থাকতে বলে। এরপর সে একেবারে নিস্তব্ধতা বজায় রেখে টেবিলের ওপর রাখা সাদা খাতার উপর কি যেন একটা লিখতে থাকে। রমাকান্ত কাছে এগিয়ে এসে লেখাটা দেখতে পায়। শোন, মোবাইলে আর কোনো কথা বলবি না এই মুহূর্ত থেকে। মোস্ট প্রবাবলি আমাদের ফোন ট্রেস করা হচ্ছে। আমাদের কি করতে হবে এইখানে লিখে রাখছি। যেমন যেমন নির্দেশ থাকবে সবটা যেন এক্সিকিউট করা হয় রমা, নচেত বিপদ কিন্তু বাড়বে বই কমবে না। এরপর পৃষ্ঠা উল্টে ভূষণ আরও কিছু লিখতে থাকে। কিছুক্ষণ বাদে সেসব মিটলে যে আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কল এসেছিল সেই নাম্বারটাতেই একটা মেসেজ পাঠায় ভূষণ।
এবার আমিও কয়েকটা বিষয় সতর্ক করে দিচ্ছি। আমি তোমার বলা সময় মতো বর্ডারে পৌঁছে যাব, কিন্তু তার মধ্যে যদি আমার কোনো বন্ধু বা নিকট আত্মীয়র কোনো ক্ষতি হয় তাহলে তুমি কিন্তু যা চাইছো তা কোনোদিনও পাবে না। যাও পাওয়ার এখনো অবধি সম্ভাবনা আছে সেটুকুও হারিয়ে ফেলবে। ও হ্যাঁ, বলে রাখি, প্রাণের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই চাঁদু। মৃত্যুর সাথে বোঝাপড়া করতে করতে তার দৌড় আমার জানা হয়ে গেছে। পরের দিন সকাল 10:22 শিয়ালদা ক্যানিং লোকালে চেপে বসল ভূষণ। কর্মজীবনে প্রবেশ করার পর থেকে যে একদিনের জন্য নিজের পিস্তলকে নিজের কাছছাড়া করেনি, সে আজ পরিস্থিতির পরিহাসের শিকার হয়ে নিরস্ত্র অবস্থায় এগিয়ে চলেছে অজ্ঞাত শত্রুর মুখোমুখি হতে। ভূষণ জানে না সেখানে আদৌ কজন আছে। এক বন্ধুকে তো হারালো, এখন তার শুধু চিন্তা হচ্ছে মায়ের কথা ভেবে। জানোয়ারগুলো যে কিভাবে তাকে রেখেছে তা শুধু ভগবানই জানেন। অসুস্থ শরীরে মা কি আদৌ এত চাপ সহ্য করতে পারছেন? তিনি তো এসবের কিছুই জানতেন না। হয়তো যখন তাকে কিডন্যাপ করে দুষ্কৃতীর দল নিয়ে যাচ্ছিল তখন তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন, প্রাণপণ চেষ্টা করেছেন সাহায্য চাওয়ার, কিংবা না, আর ভাবতে পারছে না ভূষণ। যতই মাথায় চাপ দিচ্ছে ততই শুধু খারাপ খারাপ চিন্তা আসছে তার। জ্যাকেটের ভেতরের দিকের বাঁ পকেটের মধ্যে রাখা রয়েছে ম্যানুস্ক্রিপ্টটা। একবার উপর থেকে তার উপর হাত বুলিয়ে নিয়ে কঠোর চোখে জানলার বাইরের দিকে তাকালো। বাইরের দৃশ্যপটে মুহূর্তের মধ্যে বদল ঘটেছে। এভাবে প্রকৃতির রূপ বদল দেখতে দেখতে কেটে গেল প্রায় 1.5 ঘন্টা। ট্রেন এসে থামল ক্যানিংয়ে। এখানেই নামতে হবে ভূষণকে। এরপর এখান থেকে গডখালি, তারপর গডখালি থেকে লঞ্চে চেপে সুন্দরবনে প্রবেশ। এখনও প্রায় 3-3.5 ঘন্টার গল্প। ক্যানিং স্টেশনের বাইরে গডখালি যাওয়ার জন্য অটো এবং ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে থাকে। 50-100 টাকা ভাড়া নিয়ে তারা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। ভূষণের সাথে স্টেশনে আরও অনেকেই নামল। তাদের মধ্যে অনেকেই ছুটি কাটাতে যাচ্ছে। যেহেতু বর্ষার সময়, তাই ইলিশ উৎসবে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকেরা এই সময় সুন্দরবন আসেন। স্টেশনের বাইরে এসে ভূষণ ফোন করল রমাকান্তকে। শোন, আমি ক্যানিং পৌঁছে গেছি। বিকেলের মধ্যে রায়মঙ্গল নদীর তীরে যাব। তুই ফোর্স নিয়ে কিন্তু জলপথ ধরে এগোবি। একবার শত্রুদের সাথে মুখোমুখি হলেই কিন্তু ডিরেক্ট অ্যাকশন। ওকে ভূষণ, রজার। এরপর ভূষণ এগিয়ে যায় অটো স্ট্যান্ডের দিকে। প্রথম সারির এক অটোওয়ালাকে বলে গডখালি পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তার অন্য প্যাসেঞ্জার ধরা রয়েছে বলে সে যেতে চায় না। এমনটা নতুন নয়, এখানে অনেকেই অগ্রিম বুক করিয়ে রাখে। তবে ভূষণের খটকাটা লাগে তখন যখন দেখে একের পর এক প্রত্যেকটা অটোওয়ালাই তাকে একই কথা বলে, এমনকি ম্যাজিক গাড়ি ড্রাইভাররাও। নিশ্চয়ই এদের ওপর চাপ দেওয়া হয়েছে। তার মানে ওপক্ষ থেকেও আমার যানবাহনের ব্যবস্থা থাকবে। ভূষণের ভাবনাই সত্যি হলো। স্টেশনের বাইরে 8 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পর কোথা থেকে একটা অটো এসে ভূষণের সামনে দাঁড়ালো। ড্রাইভারের আসনে বসা লোকটা বাইরে মাথা বাড়িয়ে কেমন যেন খোনা গলায় বলল, বসুন। এই তো পুষ্পক রাত এসেই গেছে। তারপর ভূষণ অটোয় উঠে বসল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে মোটামুটি ভিড়ভাট্টা কাটিয়ে কিছুটা ফাঁকা রাস্তায় এসে পড়ার পর আচমকা স্পিড তুলল। ঝড়ের গতিতে ছুটতে লাগলো অটোটা। ড্রাইভার রূপী আস্ত দৈত্যটার উপর ভীষণ রাগ হলো ভূষণের। অন্য সময় এমন কিছু করলে হয়তো নিমেষের মধ্যে উপযুক্ত শিক্ষা সে দিয়ে দিত, কিন্তু এখন সে সেসবের কিছুই না ভেবে নির্বিকারভাবে বসে রইল। ড্রাইভার লুকিং গ্লাসে বারবার করে ভূষণের গতিবিধি বুঝে নিচ্ছিল। ওপর মহল থেকে হুকুম আছে লোকটার ওপর ভালোভাবে নজর রাখতে। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি এবং কুটিল চরিত্রের এই লোককে ভরসা করা যায় না। যখন তখন যা কিছু ঘটিয়ে ফেলতে পারে, তাই সাবধানতা অবলম্বন করে তাকে পৌঁছে দিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তারপর একে নিয়ে তারা যা পারে করুক। গডখালি পৌঁছতে স্বাভাবিকভাবে 1 ঘন্টা লাগলেও এমন ঝড়ের গতিতে ছোটার জন্য অটোটা নদীর ধারে ভূষণকে নামিয়ে দিল 1.25 ঘন্টার মধ্যে। ভূষণ অটো থেকে নেমে দাঁড়ালে অটোটা পুনরায় সেভাবেই লোকজনের ভিড়ের মধ্যে হঠাৎ করে মিশে গেল, যেভাবে সে এসেছিল। ভূষণ অপেক্ষা করছিল শত্রুপক্ষের পরবর্তী দূতের জন্য। আরে মিস্টার দেব, আপনি এখানে কি ব্যাপার? কে? অত্যন্ত চেনা একটা কণ্ঠস্বর। ভূষণ পিছনে ফিরে দেখে, ও মিস্টার রহমান, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু মিস্টার দেব। হাসি মুখে দুজনে হ্যান্ডশেক করল।
কালো কোট প্যান্ট পরা 6.5 ফিট উচ্চতার এক সাহেব গোছের মানুষটার সাথে চন্দ্রভূষণের আলাপ হয়েছিল গত বছর ঢাকায়। ওর নাম রহমান আলী, পেশায় ভূষণের মতোই একজন ইনভেস্টিগেটিং অফিসার, বাংলাদেশ পুলিশ বিভাগে রয়েছে। বয়স 50-এর কোটা ছুঁয়েছে আগের বছরে। এই 1 বছরের মধ্যেই তার সাথে ভূষণের সখ্যতা বেশ গভীর হয়ে উঠেছে। নানাবিধ কেস নিয়ে তারা আলোচনা করেছে ঘন্টার পর ঘন্টা, খোশ গল্পে কাটিয়েছে কত রাত। অত্যন্ত চাপের মধ্যেও তাই এক পরিচিতের দর্শন ভূষণকে অনেকটা স্বস্তি দিল। কি ব্যাপার মিস্টার দেব, আপনাকে এমন টেন্স লাগতেছে কেন? এনি প্রবলেম? ভূষণ কিছুক্ষণ নিজের মধ্যেই দোনামোনা করল যে প্রবলেমটা রহমান সাহেবকে জানাবে কি না সেই নিয়ে। তারপর শেষটায় সবটা বলেই দিল এবং তার পরবর্তী প্ল্যান অফ অ্যাকশন কি হতে চলেছে সেটাও জানালো। রহমান সাহেব গভীর মনোযোগের সাথে সবটা শুনলেন। তারপর ভূষণের বলা কথাটা শেষ হতেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেশ গম্ভীর হয়ে বললেন, আল্লাহর রহমত বোধহয় একেই বলে মিস্টার দেব। আপনি শুনলে অবাক হবেন, আমাকে ইন্ডিয়া আসতে হয়েছে এই একই কেসটার জন্য। অর্থাৎ বুঝিয়ে বলতে গেলে এখানে দাঁড়ালে তো হবে না, এসব কনফিডেন্সিয়াল ব্যাপার। শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার ইন্টেলিজেন্সকে নক করছি, তারা নিমেষের মধ্যে পুরো বর্ডারে ছড়িয়ে যাবে। কোনো রকম ইল্লিগাল অনুপ্রবেশ দেখলেই তারা বাকিটা বুঝে নেবে। আর আপনি এখন একটা কথা জেনে রাখুন, আপনার কাছ থেকে এখন ম্যানুস্ক্রিপ্টটা পাওয়া না পর্যন্ত আপনার মেয়ের কোনো ক্ষতি ওরা করতে পারবে না। তাই আপনি নিশ্চিন্তে আমার সঙ্গে আসুন। রায়মঙ্গলে পারে এখন কাজ আছে, আমার লঞ্চে করে সেখানে পৌঁছতে সময় লাগবে ওই ঘন্টা খানেক। তখনই আমরা এখানে আসার কারণটা আপনাকে সবিস্তারে জানাবো। রহমত সাহেবের কথাগুলো যুক্তিযুক্ত বলে মনে হলো ভূষণের, তাই সে তার সাথে যেতে রাজি হলো। ঘাটের ধারে একটা লঞ্চ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল। রহমত সাহেব ভূষণকে সেটার দিকেই ইঙ্গিত করে উঠে আসতে বলল। আসুন। দুজনে লঞ্চে উঠলে লঞ্চের ইঞ্জিনের যান্ত্রিক গর্জন শোনা গেল। মোটামুটিভাবে 70 জনের আসন সংবলিত লঞ্চ চালক সহ মাত্র 2 জন যাত্রীকে নিয়ে গিয়ে চলল গোসাবার বুকে। এইবার বলি শুনুন, সেই কারণে আমায় ওপার বাংলা ছেড়ে এপারে আসতে হলো। আপনি যে কেস ইনভেস্টিগেট করতে এসেছেন, এইখানে আমার কেসটা তার সাথে রিলেটেড। রায়মঙ্গল নদীর দক্ষিণ দিকে বহু প্রাচীন একটা মন্দির রয়েছে। সেই মন্দিরে লৌকিক দেবদেবী দক্ষিণ রায় আর বনবিবি একসাথে পুজো পান। স্বাধীনতার পূর্বে এই মন্দিরে আমার আপনার উভয় দেশেরই মানুষ এসে পূজা পাঠ করত, কিন্তু কাঁটাতারের বেড়া এখন সেই সুযোগটাকে অনেকটাই পরিসীমিত করে দিয়েছে। তাও মানুষের আস্থা ভরসার জোরেই হয়তো আজও সীমিত পরিসরে সেই মন্দিরে আমার দিককার লোকজনে অল্প হলেও আসেন। হ্যাঁ, এই দিক থেকে সপ্তাহে একটা ট্রেন সম্ভবত আপনাদের ওই দিকে যায়। তাতেই ভক্তরা এদিকে আসেন আর পূজা পাঠ করে আবার ফিরেও যান। এবার সমস্যাটা কোথায় হয়েছে বলি শুনুন। আমাদের ওদিকে বনবিবির পূজা পাঠের চলটাই বেশি, তো দক্ষিণ রায়কে আপনাদের এদিককার লোকেরা যেমন সাড়ম্বরে গ্রহণ করে, তার আরাধনা করে, বনবিবিকেও তারই আসনে বসিয়েছে। আমাদের লোকেরা আবার সেটা পারেনি, তাদের কাছে বনবিবির মাহাত্ম্যই শেষ। এখন হয়েছে কি, এই বছরেই জানেন তো আপনাদের দেশে এক মহিলা প্রত্নতাত্ত্বিক আমাদের দেশে আসেন কিছু রিসার্চের জন্য। তার সহকারী হিসেবে আমাদের দেশের একজন প্রফেসরও যোগ দেন। কয়েকদিন বাদে শোনা যায় সেই মহিলা প্রত্নতাত্ত্বিকটি নিখোঁজ এবং প্রফেসর সাহেব খুন হয়েছেন। প্রফেসরের মৃতদেহ বাংলাদেশ পুলিশ আবিষ্কার করে খুলনা জেলার এক নামকরা 5 তারা হোটেল থেকে। মৃতদেহের হাতে ছিল একটা চিঠি। সেই চিঠিতে আপনাদের এদিককার ওই মন্দিরের যেটার কথা বলছিলাম সেই মন্দিরের নামটা উল্লেখ করা আছে।
লেখা ছিল। এই মন্দিরে বহু বছর আগে তৈরি হওয়ার পর এর মধ্যে যে অর্থ সম্পদ রয়েছে তার সম্পূর্ণ অধিকার ভারতের নয়, অর্ধেক অংশ বাংলাদেশেরও। কারণ কিংবদন্তি অনুসারে কালীমতি ও শতপর্ণ রাজ্যের দুই রাজা মিলে এই মন্দির তৈরি করেছে এবং আজকের হিসেবে কালীমতির অবস্থান বাংলাদেশে। তাই সেই সূত্রে মন্দিরের সম্পত্তির অর্ধেক অংশীদার বাংলাদেশ। এবার আপনি ভাবুন না, এমন একটা কিংবদন্তি যার প্রুফ নেই, তার যে টেনে একটা খুন হয়ে গেল, মানে এই একবিংশ শতাব্দীতে এসেও কতটা পিছিয়ে পড়েছে, কতটা অন্ধকারে রয়েছে। যাই হোক, তারপরে তদন্ত শুরু হয়। প্রফেসরের মৃত্যু এবং প্রত্নতাত্ত্বিকের নিখোঁজ হওয়ার বিষয়টা কেন্দ্র করে এরই মধ্যে পরিস্থিতি যে এতটা অগ্নিগর্ভ হয়ে উঠবে ভাবতে পারিনি। আমি ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে কিছু দুষ্কৃতী চক্র বারবার এদেশ ওদেশ করছে, কিন্তু এর পিছনে তাদের উদ্দেশ্যটা যে কি সেটা ধরতে পারছিলাম না। এদিকে সীমান্ত অঞ্চলে লোকজনদের মধ্যে কোনোভাবে চিঠির কথাটা চাওর হয়ে যাওয়ায় তারাও হঠাৎই খেপে গেছে। এখন দুই দেশের পারস্পরিক সম্পর্ক যেহেতু অত্যন্ত ভালো, তাই মিডিয়াকে ব্যাপারটা সবার সামনে আনতে দেওয়া হয়নি। এতে বিবাদ আরও বাড়বে বই কমবে না। এখন আপনার কাছ থেকে যা শুনলাম তারপরে ঘটনাগুলো মেলাতে পারছি। আমাদের দেশে তৈরি হয়েছে বিবাদ, আপনাদের প্রত্নতাত্ত্বিককে খুন হতে হয়েছে কারণ তার ওই ম্যানুস্ক্রিপ্ট আবিষ্কার। এখন সেই ম্যানুস্ক্রিপ্টকে যেভাবেই হোক হস্তগত করতে চাইছে দুষ্কৃতীর দল। তার মানে নিশ্চয়ই এরা সেই দুষ্কৃতী যারা এই কিংবদন্তিকে ফেস করতে একটা ঝামেলা লাগাতে চাইছে। তারা আপনাকে বর্ডার এরিয়ায় ডেকেছে নিশ্চয়ই এই কারণে, যাতে আপনার কাছ থেকে ডকুমেন্টটা নিয়ে গা ঢাকা দিতে পারে। সম্ভবত ওর মধ্যেই এমন নিশ্চয়ই কিছু আছে যার সাথে এই কিংবদন্তি জড়িত। ভূষণ রহমত সাহেবের কথাগুলো এক মনে শুনছিল এবং যেই মাত্র রহমত সাহেব বলা শেষ করলেন অমনি মিসিং লিঙ্কগুলো নিজে থেকেই ভূষণের চোখের সামনে ভেসে উঠল। সে নিজের মনেই বলল, দুষ্কৃতীরা এই ম্যানুস্ক্রিপ্টকে ব্যবহার করবে এসে রিটেন প্রুফ, যার দ্বারা তারা তাদের মতামতকে প্রতিষ্ঠা করতে পারবে। এমনটা হলে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, রাজনৈতিক দর কষাকষি শুরু হবে। না 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 না, কোনো মতেই এই ডকুমেন্ট ওদের দেওয়া যাবে না। এরা কুসংস্কার আচ্ছন্ন, নিয়ম নীতি কিচ্ছু মানবে না, অহেতুক পরিস্থিতি নষ্ট করবে। মিস্টার দেব, কি ভাবছেন? রহমত সাহেবের ডাকে হুঁশ ফিরল ভূষণের। ভাবছি নিয়তির কি পরিহাস। আজকের দিনেই আপনার সাথে আমার দেখা, আজকের দিনেই আপনার এবং আমার দুজনেরই তদন্তাধীন কেসের জট ছাড়ল। আমার কারণে আপনি জানলেন এই ম্যানুস্ক্রিপ্টের কথা, এবং আপনার কারণে আমি জানলাম এই ম্যানুস্ক্রিপ্ট দুষ্কৃতীদের কাছে কতখানি ইম্পর্ট্যান্ট। বিষয় তাহলে পরিষ্কার। এবার আমাদের অ্যাকশন নিতে হবে, দুষ্কৃতী চক্রের সমূলে উৎপাটন করতে হবে। এক্স্যাক্টলি সো। আজ বিকেলেই একটা হেস্তনেস্ত হবে। আমার ফোর্স উপযুক্ত স্থানে উঁথ পেতে বসে রয়েছে, একবার শুধু তারা সামনে আসুক, ব্যাস। বাবু, আপনাদের খাবার তৈরি, আসুন। ভূষণের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লঞ্চের কেবিনের দিক থেকে কার একটা গলার আওয়াজ ভেসে এলো। ভূষণ চমকে উঠল। সে ভেবেছিল লঞ্চে সেও রহমত সাহেবই আছেন। তৃতীয় ব্যক্তির উপস্থিতির কথা যে রহমত কেন বলেননি কে জানে। বললে হয়তো ভূষণ এত কথা বলতো না, সেটাও একটা কারণ হতে পারে। এইসব বিষয়ে ভূষণ অত্যন্ত চাপা স্বভাবের, তা 1 বছরের আলাপের দরুন রহমত সাহেব ভালোই বুঝেছেন। তৃতীয় ব্যক্তির উপস্থিতি টের পেয়ে ভূষণের শান্ত মুখে গাম্ভীর্যের ছাপ লক্ষ্য করলেন রহমত সাহেব। সেই দেখে মৃদু হেসে বললেন, দুষ্কৃতী চক্রকে সমূলে উৎপাটন করতে হবে। চিন্তা করবেন না মিস্টার দেব, ও আমার পার্সোনাল কুক। আমি যেখানেই যাই ওকে সঙ্গে সঙ্গে নিয়ে যাই।
জানেনই তো খাওয়া দাওয়া নিয়ে আমি একটু বেশি খুঁতখুঁতে। আসুন একটা কিছু খাওয়া দাওয়া করে নিন, সকাল থেকে যা চাপ নিয়েছেন দেখছি, পেটে দানা পানি কিছু পড়েছে বলে তো মনে হচ্ছে না। রহমত সাহেবের সন্দেহ অমূলক। সত্যি সকাল থেকে একদানা খাবার কিংবা এক বিন্দু জলের স্পর্শও ভূষণ পায়নি। খিদে তেষ্টার জ্বালাটা এখন যেন অনুভব করতে পারছিল ভূষণ। বলল, বেশ চলুন। রহমত সাহেবের পেছন পেছন ভূষণ এসে ঢুকল কেবিনের ভেতর। সঙ্গে সঙ্গে বাইরে থেকে কেউ যেন কেবিনের দরজাটা বন্ধ করে দিল। কি? আরে দরজা বন্ধ করলো কে? মিস্টার রহমত, মিস্টার রহমত! কেবিনের ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, কেবল শোনা যাচ্ছে একটা চাপা গোঙানির শব্দ। শব্দটা কানে আসতেই ভূষণের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। এ তো মায়ের গলার আওয়াজ। মা, মা! বলেই ভূষণ শব্দটা অনুসরণ করে এগোতে যাবে এমন সময় একটা শক্ত লাঠির মোক্ষম ঘা এসে লাগলো তার মাথার পেছনে। আঘাতের তীব্রতা ছিল প্রাণঘাতী। ভূষণ সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ল কেবিনের ফ্লোরে। সাথে সাথে এক এক করে কেবিনের সমস্ত আলো জ্বলে উঠল। দেখা গেল একসাথে জনাদশেক লোককে। তাদের প্রত্যেকের মুখে সবুজ রুমাল, পরনে কালো আলখাল্লা, হাতে আধুনিক যুগের আগ্নেয়াস্ত্র। ভূষণের মাথায় যে আঘাত করেছিল তার পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি, রহমত সাহেব। তিনি এবার ঝুঁকে পড়ে ভালোভাবে দেখতে লাগলেন ভূষণকে। মাথার পেছনে পিস্তলের বাঁটের আঘাতে বেশ গভীর একটা ক্ষতর সৃষ্টি হয়েছে। রক্ত বেরিয়ে ইতিমধ্যেই ভিজিয়ে দিয়েছে ভূষণের জামার পেছনের দিকটা। কেবিনের এক কোণে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিলেন ভূষণের মা। দুষ্কৃতীদের হাতে ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, তার শ্বাস পড়ছে না। ভদ্রমহিলা এই চাপ আর সহ্য করতে পারলেন না। বেঁচে থাকার শেষ আশাটুকু মুছে যেতেই তার শরীরটাও হেলে পড়ল একপাশে। হৃৎস্পন্দন স্তব্ধ হল। এই দৃশ্য দেখে উপস্থিত সকলে নারকীয় অট্টহাসিতে ফেটে পড়ল, যেন ভীষণ ঠাট্টা তামাশার কোনো বিষয়। তাদের মধ্যে থেকে একজন বলল, সাহেব তো দেখছি মায়ে পয়ে দেহ রাখলো, তাহলে এখন কি করবো? বডি দুটোকে নিয়ে ফেলে দেবো নাকি জলে? হ্যাঁ? রহমত সাহেব মন্তব্যকারীর দিকে তাকালেন। তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে ইতিমধ্যে একটা কুটিল হাসির রেখা। তিনি সেই হাসির কুটিলতাকে চরম মাত্রায় বাড়িয়ে তুলে বললেন, দাঁড়া দাঁড়া, আরে এত তাড়া কিসে? জানিস না মরা হাতির দাম লাখ টাকা? আরে কিন্তু এ তো মরা মানুষ, এর অর্গান ট্রান্সপ্লান্ট করে অবশ্য লাখখানিক টাকা পাওয়া যাবে, কিন্তু তার জন্য তো এদের তাড়াতাড়ি হাসপাতালে। আরে থাম থাম, ওসব ফন্দি ফিকির বড্ড ব্যাকডেটেড। তোরা শুধু ব্যবসা বুঝিস, কিন্তু আমি বুঝি পলিটিক্স। দেখবি কিভাবে এই বডি দুটো ব্যবহার করে দুটো দেশের মধ্যে ঝামেলা লাগিয়ে দিই। কেমন করে সাহেব? এই দেখ। বলে রহমত সাহেব ভিড়ের মধ্যে থেকে একজনের দিকে ইশারা করলেন। 20 জনের মধ্যে থেকে একজন এগিয়ে এলো, সেই অটো ড্রাইভার যে ভূষণকে গডখালি অবধি পৌঁছে দিয়েছিল। তার হাতে ধরা একটা ভিডিও ক্যামেরা। কেবিনের মধ্যে রহমত সাহেবের ল্যাপটপটা উপস্থিত ছিল। ভিডিও ক্যামেরার সাথে ল্যাপটপ কানেক্ট করে একটা ভিডিও চালালেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে কতগুলো খণ্ড খণ্ড ফুটেজ। ভূষণ ট্রেন থেকে নামছে, সে অটোয় উঠছে, তারপর গডখালিতে নেমে রহমত সাহেবের সাথে কথা বলে উঠছে এই লঞ্চে। লঞ্চ গোসাবার বুক চিরে এগিয়ে চলেছে হরিণভাঙা নদীর দিকে এবং এই মুহূর্তে সেটা রয়েছে রায়মঙ্গলে প্রবেশ করার ঠিক আগে। ভিডিওটা করেছে অন্য কেউ একজন, খুব দূর থেকে। ক্যামেরায় ভেসে উঠেছে ভূষণ এবং রহমত সাহেবের মুখ। সমস্ত ফুটেজগুলো দেখেও উপস্থিত সকলে কিছু বুঝতে যে পারেনি তা তাদের মুখ দেখেই অনুমান করেছিলেন রহমত। তাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখানোর পর ল্যাপটপ বন্ধ করে তিনি বললেন, রায়মঙ্গল হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চল। সব সময় ওখানে বিএসএফ এর পাহারা রয়েছে। কটখালি থেকে সরাসরি রায়মঙ্গল প্রবেশ করার নিয়ম নেই। আসতে হলে পর্যটন সংস্থার কাছ থেকে প্রশাসনের অনুমতি নিয়ে তবে আসতে হবে। তাও প্রথমে গোসাবা থেকে লঞ্চে মাতলা, তারপরে মাতলা থেকে নৌকা বা ট্রলারে চেপে হরিণডাঙ্গা নদী হয়ে রায়মঙ্গল। ইতিমধ্যে সন্ধে নেমে গেছে, এদিকে ঘুটঘুটে অন্ধকার।
আমরা সবাই যদি এই মুহূর্তে লঞ্চ থেকে পালিয়েও যাই এবং আমাদের ড্রাইভার শামীম লঞ্চটাকে ফুল স্পিডে চালিয়ে নিয়ে গিয়ে রায়মঙ্গলের জলে ফেলেও দেয়, তাহলেও অনায়াসেই তা বিএসএফের চোখে পড়বে। তারা সঙ্গে সঙ্গে লঞ্চে ঢুকে পড়ে দেখবে যে ভূষণের হাতের কাছে বন্দুক পড়ে আর দূরে পড়ে রয়েছে একজন মহিলা যিনি গুলিবিদ্ধ। তখনই তদন্ত শুরু হবে। ভূষণের পরিচয় লালবাজারে যথেষ্ট, ফলে সে হঠাৎ করে এই লঞ্চে কেন উপস্থিত সেই নিয়ে জোরে জল্পনা কল্পনা উঠবে। অন্যদিকে আমি অর্থাৎ ভিডিওর রহমত আলী যে হচ্ছি আদতে দিবাকর শেখ এবং ভূষণের সঙ্গে এই লঞ্চে ছিলাম, সেই ফুটেজটা রয়েছে, সেটা দিয়ে দেব সোশ্যাল মিডিয়া এবং জাতীয় নিরাপত্তা কমিশনের মেইলে। ব্যাস শুরু হয়ে যাবে ঝামেলা। ফলে যেটা হবে, একদিকে ভূষণের দিকে সমস্ত সন্দেহের আঙুল উঠবে এবং আমাদের দেশে ওই শালা রহমত, যার জন্য আমার প্রতিটা প্ল্যান ভেস্তে যাচ্ছিল, একদিন সেও কাস্টডিতে চলে যাবে। হ্যাঁ, আর আমার রাস্তা তখন পুরো পরিষ্কার। বলতে বলতে যাকে আমরা এতক্ষণ রহমত আলী হিসেবে চিনে এসেছি, সেই ব্যক্তি নিজের মুখের চামড়া ধরে সজোরে একটা টান দিতেই মুখোশের মতো উঠে এলো নকল চামড়াটা। প্রস্থেটিক মেকআপের গুণে আজকের দিনে যে কোনো মানুষের রূপ নকল করা যায়। রহমত আলী ছদ্মবেশে থাকা দিবাকর শেখ অতি সযত্নে মেকআপ তুলে প্লাস্টিক বন্দি করল। এটা অত্যন্ত সাবধানে পুড়িয়ে ফেলতে হবে। ভুল করেও নজরে চলে এলে হিতের বিপরীত হতে বেশি সময় লাগবে না। এরপর ভূষণের কাছে সরে এসে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, গুড বাই ওয়াইনচোদ, গুড বাই। কলকাতা শহরের এক নামকরা নার্সিংহোমের সামনে সদ্যকৃত একটা কালো রঙের অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলেন কমিশনার পি.কে. বাসু ও তার মেয়ে শ্রদ্ধা বাসু। শ্রদ্ধার চোখে মুখে উৎসাহের ছাপ স্পষ্ট। গাড়ি থেকে নেমেই সে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে নার্সিংহোমে প্রবেশ করল। রুম নাম্বার 305-এর পেশেন্টকে আজ ডিসচার্জ করা হবে। পেশেন্টের নাম চন্দ্রভূষণ দেব। মাসখানেক আগে তাকে এখানে ভর্তি করা হয় গুরুতর অবস্থায়। বাঁচার আশা প্রায় ছিল না বললেই চলে। সপ্তাহ দুয়েক কোমায় থাকা অবস্থায় জমে মানুষের বিশাল টানাটানি চলার পর অবশেষে যখন শ্রদ্ধার কাছে তার বাবার মারফত চন্দ্রভূষণের সুস্থতার খবরটা পৌঁছল, তখন শ্রদ্ধা ছিল সিঙ্গাপুরে। একটা জরুরি কনফারেন্সের জন্য দিন 20 প্ল্যানিং নিয়ে সেখানে তার যাওয়া। এর মাঝে যে এত কিছু ঘটে গেছে চন্দ্রভূষণের ওপর দিয়ে, তা সে কিছুই জানত না। কমিশনার সাহেব ব্যাপারটা জানতে দিতে চাননি। মেয়েটা এই একরোখা জেদি অফিসারটাকে বড্ড ভালোবাসে যে। নিজের ভালোবাসার মানুষের এমন দুর্দশার কথা শুনলে হয়তো মেয়ে সব ছেড়ে ছুড়ে এখানেই চলে আসতো। যাক, সব শেষে ঈশ্বর যখন মুখ তুলে চেয়েছেন তখন আর কোনো চিন্তা নেই। মেয়ের খুশিতেই তিনি খুশি। কিন্তু এবার তাকেও জানতে হবে যে চন্দ্রভূষণের এমন অবস্থা হলো কিভাবে। কমিশনার শুধু এটুকু জানেন যে বিএসএফ চন্দ্রভূষণকে গুরুতর জখম অবস্থায় খুঁজে পায় STR অর্থাৎ সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে। তারপর তারা ভূষণের পোশাক পরিচ্ছদ হাতড়ে পায় তার আইডি কার্ডটা। তার ফলেই তারা ভূষণের পরিচয় জানতে পারে এবং লালবাজারে খবর পাঠায়। তারপর তো জমে মানুষের যুদ্ধ। এর মাঝের ঘটনাগুলো এবার জানাটা অত্যন্ত আবশ্যক। কমিশনার এই সব ভাবতে ভাবতে রুম নাম্বার 305-এ প্রবেশ করলেন। ভূষণকে আবার আগের মতো সুস্থ সবল অবস্থায় দেখে তার মুখে আনন্দের ঝিলিক খেলে যায়। উপস্থিত ডাক্তার সান্যাল শ্রদ্ধাকে সমস্ত রিপোর্ট এবং মেডিসিনসের ব্যাপারে বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। কমিশনার বেডের এক পাশে বসলেন। ব্যাপার কি বলো তো ইয়ং ম্যান, তোমার এমন অবস্থা কি করে হলো? ভূষণ জ্ঞান হারানোর আগে অবধি যতটা জানত সমস্তটা খুলে বলল। সবটা শুনতে শুনতে শ্রদ্ধার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে যাচ্ছিল। এরপর ভূষণের বলা শেষ হলে একজন নার্স এসে জানালেন 2 সপ্তাহ আগে একটা অপরিচিত ব্যক্তি এসে ভূষণের জন্য একটা চিঠি দিয়ে গেছেন। বলেছেন ভূষণের যদি জ্ঞান ফেরে তাহলে যেন তাকে এটা দিয়ে দেওয়া হয়, অন্য কেউ যাতে না খোলে তার অনুরোধও করা হয়েছিল। নার্স চিঠিটা দিয়ে চলে গেল। ভূষণের পড়ার মতো অবস্থা ছিল না, তাই চিঠিটা খুলল শ্রদ্ধা।
সেখানে লেখা ছিল, ভূষণবাবু, প্রথমেই আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সেই অটো ড্রাইভার যে আপনাকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিয়ে এসেছিলাম শুধুমাত্র নিজের ও নিজের পরিবারের কথা ভেবে। দুষ্কৃতীদের অভিসন্ধির বিষয়ে আপনাকে নতুন করে কি বা বলবো, আপনি তো সবই জানেন। তবে যে জন্য এই চিঠিটা লেখা, এবার সেই কথায় আসি। আপনাকে আহত অবস্থায় ফেলে বাকিরা যখন পালাবার মতলব করছিল, সে সময় আমি ছিলাম কেবিনের বাইরে, ওদের পালানোর ব্যবস্থা করতে ব্যস্ত ছিলাম। এমন সময় আমার কানে আসে যে এই সমস্ত কিছুতে আমাকে ফাঁসানোর পরিকল্পনা করছে ওরা। আমি এসব শুনে ভীষণ ভয় পেয়ে যাই। তারপর ভাবি, না, এদের আর সাথ দেব না। মরতে হলে মরব, নাহলে এমনিতেও এরা আমাকে ফাঁসিয়ে দেবে। তখন কঠোর শাস্তির হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। তাই আমি খানিকক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলাম। তাড়াতাড়ি কেবিনের মধ্যে ঢুকে সকলকে বললাম যে বিএসএফ এর জওয়ান আমাদের লঞ্চকে দেখে ফেলেছে, তারা এদিকেই আসছে। এটা শোনা মাত্র তাদের মধ্যে হট্টগোল লেগে গেল। সকলে আর সময় নষ্ট না করে নদীতে ঝাঁপিয়ে পড়ল। যাওয়ার আগে অবশ্য আপনার জ্যাকেটের মধ্যে থেকে একটা পুঁথি গোছের কিছু একটা বের করে নিয়েছিল দলের মাথা। আমি এই সময় লঞ্চের মোড় এমনভাবে ঘুরিয়ে দিলাম যাতে জওয়ানদের চোখে যতটা সম্ভব তাড়াতাড়ি সেটা পড়ে, যাতে তারা আপনাকে বাঁচাতে পারে। তারপর আমিও জলে ঝাঁপ দিলাম। আমি এপার বাংলার সুন্দরবনের বাসিন্দা, পেশায় লঞ্চের ড্রাইভার এবং অসময় অটো চালাই। এরপর আমি আপনার ওপর দূর থেকে নজর রাখতে থাকি। আপনাকে যখন কলকাতায় নিয়ে আসা হয়, সতর্কতা অবলম্বন করে আমিও এখানে চলে আসি। তারপর সপ্তাহ দুয়েকের চিকিৎসার পর যখন জানতে পারলাম যে আপনি বিপদমুক্ত, তখন এই চিঠিটা লিখে দিয়ে গেলাম একজন নার্সের হাতে। চিঠিটা শেষ করার আগে আরেকটা ভালো খবর দিয়ে দিই। শয়তানরা তাদের কার্যসিদ্ধি করতে পারেনি। দক্ষিণ তালপট্টির জঙ্গল দিয়ে বাংলাদেশ পালানোর সময় তারা সকলে বাঘের খপ্পরে পড়ে। ওরা হয়তো জানতো না এই অঞ্চলে বাঘের পরিমাণ অত্যন্ত বেশি, তাই আর কোনো ভয় নেই। চক্রান্তকারীদের দলের অস্তিত্ব মুছে গিয়েছে চিরতরে। পরিশেষে এটাও ভুক্তি করলে হবে না যে দেবদেবীর মন্দির নিয়ে তারা গভীর ষড়যন্ত্র তৈরি করে দুদেশের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেছিল। তাদের শাস্তি স্বয়ং বাঘের রাজা দক্ষিণ রাই দিয়েছেন। আপনি ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং আপনার মায়ের আত্মাকে শান্তি দিক। চিঠির শুরু থেকে মন দিয়ে শুনছিল ভূষণ। গভীর ষড়যন্ত্রের ধূলিসাৎ হওয়ার ব্যাপারটা শুনে তার মনের মধ্যে আনন্দের যে নবজোয়ার উঠেছিল, মায়ের মৃত্যু সংবাদ এক নিমেষে তা স্তিমিত করে দিল। কঠোর চিত্তে কালবৈশাখের মেঘ এর আগে কখনো দেখেনি শ্রদ্ধা। ভূষণের চোখ থেকে নিঃশব্দে গড়িয়ে পড়া দুফোঁটা জল তার দুটো চোখকেও ঝাপসা করে দিল। একটা গভীর শ্বাস বুক ঠেলে বেরিয়ে এলো ভূষণের। জীবনে কত মারাত্মক ঘটনার সম্মুখীন হয়েছে সে। প্রতিবার জয়ের পদচুম্বনের স্বাদ তার আত্মগরিমাকে প্রশ্রয় দিয়েছে, কিন্তু এবার যেন জিতেও সে হেরে গেল। অচিরেই ঝরে গেল কতগুলো প্রাণ। প্রাপ্তির তালিকাটা সব শেষে শূন্যই রয়ে গেল। তাই অদৃষ্টের উদ্দেশ্যে ভূষণ ছুঁড়ে দিল তার অন্তরাত্মার প্রশ্নবাণ। আর কত মৃত্যুর মুখোমুখি এনে আমাকে দাঁড় করাবে তুমি? আর কত?